আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা সবাই? পরিষ্কারভাবে আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমাকে এটুকু বলো যে সাউন্ড পরিষ্কার কিনা। সবাই সাউন্ড শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, একটু ঝাপসা দেখতে পাচ্ছ, তাই না? একটু ঝাপসা। আশা করি এখন ক্লিয়ার। ফেসবুকে সবাই আমার কথা শুনতে পাচ্ছ, সাউন্ড শুনতে পাচ্ছ? ইয়াস, ভেরি গুড। ঠিক আছে। ভিডিও আমাকে দেখতে পাচ্ছ তো? রাইট। ওকে। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা প্রথমে ক্রেবস চক্র পড়ব, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র পড়ব, তারপরে শক্তি গণনা পড়ব, তারপরে অবাধ শোষণ পড়ব, গুরুত্ব পড়ব অবাধ শোষণের, শোষণ সালোক সংশ্লেষণের পার্থক্য পড়ব। আমরা এই চ্যাপ্টারের আলোচনা পুরোপুরি শেষ করব ইনশাল্লাহ। তো গতদিন যা যা পড়িয়েছি আশা করি সবার মাথার মধ্যে আছে। খুব যারা হোমওয়ার্ক জমা দিয়েছো ভালো করেছো, হাতে গোনা কয়েকজনই তোমরা হোমওয়ার্ক করো, বাকিরা অতটা হয়তো বা সিরিয়াসলি নাও না। বাট মনে রাখবে যে এটা সিরিয়াসলি না নিলে আসলে তোমার ক্ষতি, আমার খুব বেশি ক্ষতি কি আসলে হবে? আমার আসলে খুব একটা ক্ষতি তো হবে না। তো ক্ষতিটা আসলে মূলত তোমার, তোমরা যারা হোমওয়ার্কটা করো না। একটু ঝাপসা। আচ্ছা, বইটা ওপেন হলে আমরা দেখতে পাবো যে কতটুকু ঝাপসা। বুঝতে পারলাম? বইটা আগে ওপেন হোক, আমরা দেখি যে কতটুকু ঝাপসা। আশা করি লাইটিং ঠিক আছে, কিছুটা লাইট বেশি বলে মনে হচ্ছে। এই লাইটটা অফ করা যেতে পারে। দ্যাটস ট্রু। আর এই পাশে একটা অন্ধকারের জায়গায় এই পাশে একটা লাইট দেওয়া যেতে পারে। আশা করি দ্যাটস ফাইন, সব ঠিক আছে। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রসেসটা পড়েছি। আজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বাকি অংশ একটু বাকি আছে, সেই জায়গা থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। সবাই আমাকে তার আগে উত্তর দাও, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোষের কোন জায়গায় ঘটে? একটু কমেন্টে আমাকে জানাও কোষের কোন জায়গাতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে। তোমরা সবাই এটা কমেন্ট করো। ফারিয়া, প্রিয়ন্তী, মহিমা, রাই লাই, সবাই একটু দেখো। ফারিয়া বলেছে, সাদিয়া বলেছে ওয়েব অ্যাপে যারা, মোহাম্মদ রাকিব তুমি আমাকে বলো কি অবস্থা, কোন জায়গায় ঘটে। ঠিক আছে। এখনো ঝাপসা। আসলেই কি এখনো ঝাপসা? একজন বলেছে যে ভাইয়া ঝাপসা। ওকে, আমি একটু দেখার চেষ্টা করছি যে কতটুকু ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেটার। আই থিঙ্ক এখন কিছুটা বেটার, আমাকে এখন ক্লিয়ারলি দেখা যাবে, ফোকাসটা নড়ে যাচ্ছিল। রাইট, ঠিক আছে। সাইটোপ্লাজম, উত্তর হলো সাইটোপ্লাজম। ক্লিয়ার, ভেরি গুড। এখন এখন কি ক্লিয়ার সাদিয়া? এখন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি এখনই ঝাপসা? আমি তো দেখতে পাচ্ছি এখন অলমোস্ট ক্লিয়ার সবই। এখন কি ক্লিয়ার না? ওকে। তো গতদিন আমরা এটা পড়েছি, গতদিন আমরা এই জায়গায় এগুলো পড়েছি, রাইট? গতদিন আমরা ছবি এঁকে এঁকে এইগুলো আলোচনা করেছি, যতদূর আমাদের মনে থাকে। গ্লাইকোলাইসিস এগুলো সব পড়েছি। ক্লিয়ার, ভেরি গুড। জি ঠিক আছে, ক্লিয়ার। ওকে। সো আমরা এখান থেকে আজকে সামনে আগাবো, এই জায়গা থেকে সামনে আগাবো, গ্লাইকোলাইসিস থেকেই এই জায়গা থেকেই সামনে আগাবো। সো গতদিন যদি আমরা মনে করি, তো গ্লাইকোলাইসিসের টুকুই ধরে আগাতে হবে আগে। তাহলে সবাত শোষণের 4টা ধাপ, একটা ধাপ আমরা পড়েছি, যদিও সেইটার পুরাটা পড়া শেষ হয়নি। মানে পুরাটা পড়া শেষ হয়েছে, একটু বাকিটুকু হয়তো আর একটু আলোচনার দাবি রাখে। সো এখান থেকে আমরা চলো শুরু করি, আবার এই জায়গা থেকে আলোচনা শুরু করি। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো আমাদের শেষ, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো আমাদের শেষ, নতুন একটা পড়া দিয়ে আমরা শুরু করব। তুমি এখানে তাকায় দেখো, এই যে গ্লাইকোলাইসিস, এইটা একই সাথে সবাত শ্বসনেরও প্রথম ধাপ, আবার এই গ্লাইকোলাইসিসটা কিন্তু ভাইয়া অবাধ শ্বসনেরও প্রথম ধাপ। তুমি দেখো, গ্লাইকোলাইসিস একই সাথে সবাত শ্বসনের মধ্যেও আছে, গ্লাইকোলাইসিস একই সাথে অবাধ শ্বসনের মধ্যেও আছে। যেহেতু গ্লাইকোলাইসিস একই সাথে দুইটা শ্বসনের মধ্যেই আছে, তো আমরা অনেক সময় এইটা, অনেক সময় না, তুমি যখন অঙ্ক করো এটা খুব কমন ব্যাপার না? ধরো এইরকম কিছু একটা আছে। সো ধরো এই যে সমীকরণটা আমরা কি নেই, এইভাবে লিখি আমরা, তাই না? তাকে আমরা এইটাকে বলি কমন নেওয়া। তার মানে এটা দুই জায়গাতেই প্রেজেন্ট। আমরা এই জিনিসটাকে বলি না, আমরা কমন নিলাম। কমন বলতে দুই জায়গাতেই আছে, কমন মানে সাধারণ। যেহেতু এই গ্লাইকোলাইসিসটা দুই জায়গাতেই আছে, সেই জন্য গ্লাইকোলাইসিসটাকে বলা হয় কমন পাথওয়ে, কমন পাথওয়ে অফ রেসপিরেশন, শ্বসনের সাধারণ গতিপথ। কারণ এটা
দুই জায়গাতেই আছে। কমন পাথওয়ে অফ রেসপিরেশন, এটা দুই জায়গাতেই আছে। তোমাকে যদি বলা হয় যে ভাই এটা বাংলা করো, এটার বাংলা হলো শ্বসনের সাধারণ, কমনের বাংলা হলো সাধারণ, শ্বসনের সাধারণ গতিপথ। এটার বাংলা হলো শ্বসনের সাধারণ গতিপথ। তাহলে গ্লাইকোলাইসিসের আরেকটা নাম কি? শ্বসনের সাধারণ গতিপথ। আমরা যাতে এই কথাটুকু সবাই মিলে মনে রাখার চেষ্টা করি, দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, 1 নাম্বার কথা। এখন এই যে গ্লাইকোলাইসিসটা যেহেতু সাইটোপ্লাজমে ঘটে, সেই জন্য এইটার অপর নাম, বাকিগুলো তো সব মাইটোকন্ড্রিয়ায়, সেই জন্য এইটার অপর নাম সাইটোপ্লাজমিক শ্বসন। তাহলে একটা জিনিসের 3টা নাম আমরা পেয়ে গেলাম। সাইটোপ্লাজমিক শ্বসন, শ্বসনের সাধারণ গতিপথ, কোনটা কেন সেটার ব্যাখ্যাটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করি ব্রেনের মধ্যে ঢুকছে। এছাড়াও এইটার আবিষ্কারকের নাম অনুসারে, আবিষ্কারক 3 জন বিজ্ঞানী, এমডেন, মায়ারহফ এবং পার্নাস, বইয়ের মধ্যে লেখা আছে। এই যারা এই প্রক্রিয়াটা আবিষ্কার করেছে তাদের নাম অনুসারে এই গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে, বিজ্ঞানী 3 জনের নামের প্রথম অক্ষর নিয়ে এইরকম নামে ডাকা হয়। তাহলে সবগুলো কিসের নাম? এই সবগুলা হলো গ্লাইকোলাইসিসের, এই সবগুলা হলো গ্লাইকোলাইসিসের নাম। তাহলে জিনিস একটা কিন্তু নাম কয়টা? গ্লাইকোলাইসিস 1, সাইটোপ্লাজমিক শ্বসন 2, ইএমপি পাথওয়ে 3, এবং এইটা শ্বসনের সাধারণ গতিপথ বা কমন পাথওয়ে অফ রেসপিরেশন 4। একটা জিনিসের 4টা নাম, যাই দিয়েই বলা হোক আশা করি উত্তর করতে পারবা। সবাই আমার সাথে রেসপন্স করো তো, যে সবাই দ্রুত রেসপন্স করো, দ্রুত, যে গ্লাইকোলাইসিসের মোট নাম কয়টা বলো তো? গ্লাইকোলাইসিসের মোট নাম কয়টা? ভেরি গুড। সাবাস সাবাস, তাহলে আমরা একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম। এটা থেকে কিন্তু এমসিকিউ আসবে, নিচের কোনটা, এটা কিন্তু একটা খুবই হাই ইয়েল্ড এমসিকিউ। হাই ইয়েল্ড শব্দটার সাথে পরিচিত হয়ে নাও, ভবিষ্যতে অনেকবার আমি শব্দটা ইউজ করব। হাই ইয়েল্ড, YIELD, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। হাই ইয়েল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার সম্ভাবনা, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসের পাথওয়েটা পড়ানো হয়েছে, কিভাবে কেন এইটাও পড়াই দিলাম। আর একটা ছোট্ট জিনিস পড়ো তো, গ্লাইকোলাইসিসে কি ঘটনা আমরা গতদিন দেখেছি? আমরা দেখলাম যে গ্লুকোজটা ভেঙে আমরা কি তৈরি করলাম? গ্লুকোজটা ভেঙে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করলাম। যতটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি আশা করি সবার মনে আছে। গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, অ্যালডিহাইড, তারপরে 5টা অ্যাসিড, প্রথম 3টা হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, শেষের 2টা হলো পাইরুভিক অ্যাসিড। মনে রাখার উপায়টা ধাপে ধাপে পড়িয়েছিলাম, যারা পড়েছো আশা করি পারবা। এখন এই চলার পথে এখানে উৎপন্ন হয়েছিল কয়টা? চলার পথে উৎপন্ন হয়েছিল 2টা এটিপি এবং 2টা NADH2, 2টা NADH+। চলার পথে আমরা এই জিনিস তৈরি করেছি, এবং তাই না? এখন ব্যাপারটা তুমি একটু খেয়াল করো, আলটিমেটলি এই গ্লুকোজটা ভেঙে পুরা হিসাবটা শেষে, পুরো শ্বসন প্রক্রিয়া শেষে এই গ্লুকোজটা ভেঙে আমার এটিপি পাওয়ার কথা কয়টা? পুরো বলো তো, এই পুরো গ্লুকোজটা ভেঙে আমার এটিপি পাওয়ার কথা কয়টা? তোমরাই রেসপন্স করো, তোমরা যত বেশি রেসপন্স করবা তত ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে। বলো, আলটিমেটলি পুরো গ্লুকোজ ভেঙে আমাদের মোট কতগুলো এটিপি পাওয়ার কথা পুরো শ্বসন প্রক্রিয়া শেষে? পুরা শ্বসন শেষে আমাদের মোট শক্তি পাওয়ার কথা কয়টা? সাদিয়া উত্তর হয় নাই, ভুল। প্রমা দাস বলো, পুরা শ্বসন প্রক্রিয়া শেষে আমাদের মোট কয়টা এটিপি পাওয়ার কথা? গ্লুকোজ ভেঙে আমাদের মোট কয়টা এটিপি পাওয়ার কথা? জেনিফার মুখী কি বলছো এগুলা? আরে পুরা শ্বসন প্রক্রিয়া শেষে, পুরো শ্বসন শেষে 1 অণু গ্লুকোজ ভেঙে মোট কয়টা এটিপি পাওয়ার কথা পুরো শ্বসন প্রক্রিয়া শেষে? কারো উত্তরই হচ্ছে না। ছি ছি ছি, 36টা, 36টা, ভেরি গুড। একমাত্র প্রিয়ন্তী বড়ুয়া, 38টা হওয়ার কথা 36টা হবে। 36টা, ইয়েস, 36, কালকেই তো পড়ালাম। মোট পাওয়ার কথা কয়টা? 36টা।
কিন্তু এই জায়গাতে পাওয়া যায় কয়টা? দুইটা। আর এইটার মধ্যে লুকিয়ে আছে কতটুকু এটিপি? 2 দুগুণে 4। এই জায়গায় লুকিয়ে আছে 4টা এটিপি। এই প্রক্রিয়া শেষে আমরা মোট কয়টা এটিপি পাইলাম? এই প্রক্রিয়া শেষে আমরা মোট পাইলাম 6টা এটিপি, তাই না? তো তাহলে তোমরাই এখন হিসাব করো। ভাইয়া ভালো করে মন দিয়ে শোনো, পুরো প্রক্রিয়া শেষে আমাদের এটিপি পাওয়ার কথা 36টা। এই প্রথম ধাপটা শেষে, গ্লাইকোলাইসিস ধাপটা শেষে, নর্মাল ক্লাস 3 এর অঙ্ক, ক্লাস 3 এর বাচ্চাও পারবে। গ্লাইকোলাইসিস ধাপ শেষে এটিপি পাইলাম 6টা। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে মোট শক্তির কত পার্সেন্ট এই ধাপে পাওয়া যায়, তোমরা আমাকে বলো তো মোট শক্তির কত পার্সেন্ট এই ধাপে উৎপন্ন হয়। দেখি একটা অঙ্ক করো। মোট শক্তি 36, 36 6, ক্যালকুলেটরে চাপে তোমরা আমাকে বলো যে এই জায়গায় কত পার্সেন্ট উৎপন্ন হয়। কেন এটা গুরুত্ব দিয়ে পড়াচ্ছি? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে মোট শক্তির কত আলটিমেটলি? এই যে 6/36, জিনিসটা চিন্তা করলে আসলে দাঁড়ায় কত? 16.67%। বা আমরা এইটাকে ধরে নিব যে মোট শক্তির 17% শক্তি আসলে এই ধাপে উৎপন্ন হয়। তাহলে মোট শক্তির 17% শক্তি এই ধাপে উৎপন্ন হয়। তাহলে আর এই প্রক্রিয়াটা চলার সময় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। এই গ্লাইকোলাইসিস এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। আমরা তো জানি যে রসায়নে তাপ উৎপাদী, তাপ হারি বিক্রিয়া আছে। এখানে কতগুলো বিক্রিয়া হয়? 9টা ধাপে বিক্রিয়া হয়। এই 9টা ধাপে বিক্রিয়া হতে হতে কিছু পরিমাণ শক্তি, 3% শক্তি তাপ শক্তি হিসাবে পরিবেশের সাথে হারিয়ে যায়। এটা লস্ট, এটা তাপ শক্তি হিসাবে লস্ট। তার মানে টোটাল আমার আরো 80% শক্তি কিন্তু বাকি প্রক্রিয়াতে উৎপন্ন করতে হবে, টোটাল 80%। বা আমরা এইভাবে বলতে পারি যে বাকি 80% শক্তি তখনও কিন্তু এই পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা থাকে। এই পাইরুভিক অ্যাসিডকে বাকিটুকুকে ভেঙে ভেঙে বাকি 80% শক্তি, বাকি এটিপি গুলা, বাকি এনএডিপিএইচ গুলা আমি উৎপন্ন করব। এই কথাটা কি বুঝাতে পারলাম? আমাদের আরেকবার বলছি, মোট গ্লুকোজটা ভেঙে 36 অণু এটিপি আমাদের পাওয়ার কথা। এই ধাপে আমরা পাই টোটাল 6 অণু এটিপি। তার মানে এই 6 অণু 36-এর মধ্যে 6, এটা 17% শক্তি আমরা এই ধাপে উৎপন্ন করি। আর 3% শক্তি এই পুরো প্রসেসটা চলতে নষ্ট হয়। তার মানে এখনো 80% শক্তি এই পাইরুভিক অ্যাসিডের মধ্যে লুকানো আছে। এই লুকানোটাকে আমরা ভেঙে 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 ধাপে ধাপে ভেঙে ভেঙে আমরা কি করব? ধাপে ধাপে ভেঙে ভেঙে আমরা পরবর্তী ধাপে শক্তিটাকে বের করে নিব। তাহলে এই লাইনটা কি সবাই আমাকে বলো, এই স্লাইডটা ক্লিয়ার? আমরা কি এটা বুঝতে পেরেছি? এইটা বললে আমরা সামনের দিকে আগাবো। কুইক, দ্রুত বলো, যদি বুঝতে পারি দ্রুত বলো, তাহলে সামনের দিকে আগানো যাবে। দ্রুত বলেন ক্লিয়ার। ফারিয়া, বাকিরা বলো ক্লিয়ার, ভেরি গুড। এখন ভাইয়া এটা যে পড়ালেন এইটা কোথায় দেওয়া আছে? এইটা বইয়ের পড়া। আমরা কিন্তু আমার কাজ হলো পুরোপুরি বইটা তোমার ব্রেনের মধ্যে ঢোকাবার ব্যবস্থা করা। প্রিয় ভাই ও বোনেরা, এই যে বের করো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব। যারা বুঝে পড়বে তারা বস লেভেলে ঢুকে যাবে। তুমি তাকায় দেখো, দেখো এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত পৌঁছাইতে মোট যে এটিপি আর এনএডিএইচ পাওয়া যায় তা মোট শক্তির মাত্র 17%। 3% নষ্ট হয় তাপ শক্তি হিসেবে। কতটুকু শক্তি তাহলে জমা থাকে পাইরুভিক অ্যাসিডের মধ্যে? 80% শক্তি পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা থাকে। এবং পাইরুভিক অ্যাসিড তৈরি করাটাই কিন্তু এই প্রক্রিয়ার মুখ্য বিষয়। পাইরুভিক অ্যাসিড তৈরি না হলে জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। বুঝাতে কি পেরেছি? তাহলে দিস ইজ দ্য এমসিকিউ। এইটা থেকে, এই লাইন থেকে এমসিকিউ আসবে, আশা করি বুঝতে পেরেছি। এখন এটা গেল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে শক্তি পাবো। এছাড়াও আরো দুটো লাইন ডিরেক্ট এইচএসসি তে এমসিকিউ আসবে, সবাই দাগিয়ে নাও। এই পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এই জায়গায় লেখা অ্যাসিনো অ্যাসিড, এটাকে অ্যামিনো অ্যাসিড করো। এবং ওই যে মাঝখানে ছিল একটা অ্যালডিহাইডের পাশে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এখানে লেখা আছে অ্যামিটোন, এইটাকে করো অ্যাসিটোন। এখানকার মটা চলে গেছে, এখানকার দন্তস্বটা চলে আসছে এখানে, এখানকার উল্টাপাল্টা হয়েছে আর কি। এইটা হবে অ্যামিনো অ্যাসিড। তো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট স্নেহ পদার্থ বিপাকে ভূমিকা রাখে। এই দুইটা মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য। পাইরুভিক অ্যাসিড কোন অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখে? অ্যামিনো অ্যাসিড।
আর ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট যেটা গতদিন পড়লা ওই যে বিক্রিয়ার মধ্যে, সেইটা কোন পদার্থ বিপাকে ভূমিকা রাখে? স্নেহ পদার্থ বিপাকে ভূমিকা রাখে। এই কথাটুকু এমসিকিউ, এখান থেকে সিকিউ আসবে না, সবাই লিখে রাখো। এইটা একটা এমসিকিউ, এইটা একটা এমসিকিউ, এই দুইটা কথা এমসিকিউ। আশা করি ব্রেনের মধ্যে ঢুকাতে পেরেছি ভাইয়া এবং আপুটা। আর এই পুরা এই যে ধাপে ধাপে লাইনগুলা, এই লাইন না পড়লেও চলবে, তুমি যদি এই জিনিস পারো তাহলেই হলো। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট যারা এখনো জানো না, স্নেহ পদার্থ বিপাক, এই জায়গাতেও লিখে রাখতে পারো এমসিকিউ এর পারপাসে। এটা কিন্তু এমসিকিউ আসবে। কথাটি কি পরিষ্কার নাকি ভেজাল আছে? রাইট। আর বাকিটুকু যে পড়ালাম সেটা এই প্যারাটা, এই প্যারাটা টাচ করা হয় নাই, এই প্যারাটা পড়িয়ে দিলাম। এই প্রথম প্যারা এইটা পড়াই দিলাম। দ্যাটস এ জব ওয়েল ডান। তাহলে আমরা এইটা সুন্দর করে পড়ে ফেললাম। এইবার তাকিয়ে দেখো ভাইয়া এবং আপুটা, দেখো এখানে একটা পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্য থেকেও কি আসবে? এই পার্থক্য থেকেও এমসিকিউ আসবে। নিচের কোনটা সত্য, নিচের কোনটা মিথ্যা। এখান থেকে 3টা লাইন দিয়ে দিবে, ওখান থেকে একটা লাইন দিয়ে দিবে। তাহলে গ্লাইকোলাইসিস আর ফটোলাইসিস, তোমরা এইগুলা আমি আমার সময় মুখস্থ করতাম, মুখস্থ করে পাগল হয়ে যাইতাম এবং টেকনিক জানতাম না, কেউ আমাকে শেখায়নি। তুমি ভাইয়া তুলনা তুলনা পরে করো, তুমি নিজে কি জানো। তুমি যদি চিন্তা করো যে গ্লাইকোলাইসিস সম্পর্কে আমরা কি কি জানলাম, এটা কিসের ধাপ? এটা শ্বসনের একটা ধাপ, শ্বসনের প্রথম ধাপ। এটা কোথায় ঘটে? সালোক সংশ্লেষণে ঘটে। আমরা যে এত কিছু পড়লাম, কোথাও কি সূর্যের আলোর কোনো কথা বলছি? শ্বসনের সাথে সূর্যের আলো কোনো সম্পর্ক নেই, দিনরাত 24 ঘন্টা চলতে পারে, তাহলে সূর্যের আলোর প্রয়োজন হয় না। এটার মূল লক্ষ্য কি? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বানানো। এটার অপর নাম কি? ইএমপি পাথ হয়ে বা ইএমপি পথ। এই এমন কোনো তথ্য এই জায়গায় কি আছে যেটা আমরা আলোচনা করিনি, যেটা আমরা জানি না? বলো তো, এখানে কেমন কোনো তথ্য আছে যেটা আমরা আলোচনা করিনি বা যেটা আমরা জানি না? বলো। আমরা সবগুলোই আলোচনা করেছি, সবগুলোই জানি, তাই না? রাইট, ভেরি গুড, ওকে, ঠিক আছে। এইবার ফটোলাইসিস, এটা কিন্তু সালোক সংশ্লেষণ। আমি তোমাদের উপরে পুরোপুরি কেন যেন ভরসা করতে পারি না, আমি ভাবি যে তোমরা সব আগের পড়া ভুলে গেছো। এটা কিন্তু আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষণ, এবং আমরা পড়েছিলাম ফটোলাইসিস মানে ফটোলাইসিস অফ ওয়াটার, পানির সালোক বিভাজন। আলোর উপস্থিতিতে পানি ভেঙে কি কি তৈরি হয়? আলোর উপস্থিতিতে পানি ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন উৎপন্ন হওয়াকে বলে ফটোলাইসিস। যারা ভুলে গেছো, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা রিভাইজ করতে হবে। ওকে। এবং এই যে ফটোলাইসিস অফ ওয়াটার, এই ফটোলাইসিস অফ ওয়াটার, তাহলে এখানে ফটো মানে আলো, তার মানে এখানে আলোর প্রয়োজন, সূর্যের আলোর প্রয়োজন। এটা সালোক সংশ্লেষণের বিক্রিয়া। সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের ভেতরে, গ্রানার ভেতরে। এই তো ঠিক আছে। আর বলছে ওই যে আমরা হিল বিক্রিয়া পড়ছিলাম, হিল বিক্রিয়ার সাথে এটার মিল আছে। দ্যাটস ইট। তাহলে এইখান থেকে সত্য মিথ্যা আসবে। তোমার যে জিনিসগুলো বুঝে বুঝে পড়বে সে পারবে, আর যেগুলো মুখস্থ করবে সে পরীক্ষার হলে থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবে। পরীক্ষার হলে ও হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ। বুঝাতে পারলাম? আচ্ছা, সো ডান। এইবার দেখো দ্বিতীয় ধাপ, এটা এই ধাপ কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, আজকে শুধু রিভাইজ। পাইরুভিক অ্যাসিডটাকে আমরা কি বানাবো? পাইরুভিক অ্যাসিড থেকে আমরা বানাবো অ্যাসিটাইল কোয়ে। এই বিক্রিয়া শিখতে হবে না, বাংলাটা লিখলেই হবে। পাইরুভিক অ্যাসিড থেকে আমরা বানাবো অ্যাসিটাইল কোয়ে, বিক্রিয়া নাম্বার 2। দেখো পাইরুভিক অ্যাসিড ছিল, এবার আমরা বিক্রিয়া নাম্বার 2-এ যাব। দেখো ভাইয়া, পাইরুভিক অ্যাসিড, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি বানাবো? পাইরুভিক অ্যাসিড থেকে আমরা বানাবো অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে, এখানে একটু মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। 2 অণুই তৈরি হয়েছিল 1 অণু গ্লুকোজ ভেঙে, এখানে আর এগুলোতে কোনো সমস্যা না। পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা 3 কার্বন, কিন্তু অ্যাসিটাইল কোয়ের কার্বন সংখ্যা 2 কার্বন, তার মানে একটা কার্বন কমে যাচ্ছে। ওই কার্বনটা কিসে পরিণত হবে? ওই ওই কার্বনটা কিসে পরিণত হবে? ওই কার্বনটা পরিণত হবে
কার্বন ডাই অক্সাইডে। ওই কার্বনটা পরিণত হবে কার্বন ডাই অক্সাইডে। তুমি তাকায় দেখো, রাইট? তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এবং এবং এই ধাপে ভাইয়া এই ধাপে 2 অণু NADH প্লাস উৎপন্ন হয়। তো এটা এইখানে না লিখে আমরা এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় 2 অণু NADH প্লাস। আমরা গতদিনও দেখেছিলাম, যারা ভুলে গেছি আরেকবার মনে করাই দেই। তাহলে এই ধাপে 2 অণু NADH প্লাস উৎপন্ন হয়, সেটাকে খুব ভালো করে মার্ক করতে হবে। আলটিমেটলি NAD থেকে তৈরি হয়, সেটা NAD থেকে তৈরি হয়। তো এইখানকার উৎপত্তি কি কি? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, দ্যাটস ইট। এবং যেহেতু NADH উৎপন্ন হয়, এখানকার এনজাইমটার নাম আসলে তুমি যদি অন্য বই দেখো, এখানকার এনজাইমটার নাম ডিহাইড্রোজিনেস এনজাইম। গতকালকেই তোমাদেরকে পড়িয়েছি। তো এখান থেকে এর চেয়ে বেশি, এই লাইনটার বেশি যতটুকু লেখা আছে এই বোর্ডে, এর বেশি আর কোনো কিছুই কোনো পরীক্ষার জন্য লাগবে না। তুমি যদি এইটুকু মনে রাখো, ধাপ নাম্বার 2, এটা হলো শ্বসনের 2 নাম্বার ধাপ, এর বেশি এখান থেকে কোনো কিছু তোমাকে পড়তে হবে না। পাইরুভিক অ্যাসিড থেকে এখান থেকে 3 রকম প্রশ্ন আসবে। 1, পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? উত্তর কি করবা? অ্যাসিটাইল কোয়ে। আর কি কি উৎপন্ন হয়? 2 অণু NADH2, 2 অণু কার্বন ডাই অক্সাইড। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। বাকি 2টা কার্বন থেকে কি উৎপন্ন হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নাহিদ, আমি মন থেকে দোয়া করছি যাতে কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের যেই যেই জায়গায় ভয়াবহ বন্যা হচ্ছে, মন থেকে দোয়া করছি যাতে বন্যার পানিটা দ্রুত আমাদের নদীগুলো দিয়ে সম্ভব হলে সাগরে চলে যায়। কিন্তু পরিস্থিতি অবশ্যই ভয়াবহ পরিস্থিতি। আমি কখনো সরাসরি বন্যা ফেস করিনি, কিন্তু ঢাকার যে এলাকায় আমি থাকি, ঢাকা মেডিকেলের পাশে ছোটোখাটো বন্যা জীবনে, এই ঢাকায় প্রচণ্ড জলাবদ্ধতা হয় এবং এটা একটা মিনি বন্যার সমান। কিন্তু এই বন্যাটা আমি কখনো ফেস করিনি উত্তরবঙ্গের মানুষ হওয়ার জন্য। যে ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া এবং কি ভয়ঙ্কর ব্যাপারটা, চিন্তা করলেই আমি আসলে এটা চিন্তাই করতে পারি না, এরকম ভয়ঙ্কর বিষয়। কিন্তু যারা দক্ষিণবঙ্গের আমাদের, বিশেষ করে যারা নদী বিধৌত এলাকার, তারা তো এটা নিয়মিতই বছরে একবার না একবার এটা তো তারা ফেস করেনি, বাট অনেকেই করো। আমি জানি না যে তোমরা এখানে সেফ আছো কিনা, তাই মন থেকে এটার জন্য একদমই আমি মন থেকে দোয়া করছি। সশরীরে সাহায্য করতে যেতে পারলে ব্যাপারটা অবশ্যই ভালো হতো। তবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে বিভিন্ন যে ফাউন্ডেশনগুলোর মাধ্যমে ত্রাণ সহায়তা, সেটাতে অল্প করে হলেও অংশগ্রহণ করার, এইটুকু আমি ব্যক্তিগত পর্যায় থেকে সবসময় চেষ্টা করি। কিন্তু এবারে যে ন্যাশনাল ক্রাইসিস, এমনি জাতিগতভাবে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, তাই না? একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে এই বন্যাটা সব কিছু মিলায় বাংলাদেশের জন্য এই মাসটা প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আর আগামী 7 থেকে 10 দিন 15 দিন প্রচণ্ড ব্যাপারটা কঠিন এবং প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক তো সবই দেখছেন, তিনি তো সব কিছু নিয়ন্ত্রণ করেন। আশা করি তিনি বিপদ দিয়েছেন, বিপদ থেকে উদ্ধারের পথও তিনি আমাদেরকে দেখাবেন। ঠিক আছে, ওকে। সো আমরা পড়ায় ফিরে আসি। তাহলে এটা হলো ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলো, প্রশ্ন থাকলে করো, এইটুকু শিখলেই হবে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করবে। বই থেকে কতটুকু পড়বো? আমি যে লাইনটা বললাম জাস্ট সেইটাই বই থেকে দাগিয়ে নিবা। এই যে দেখো, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এই যে 1 অণু কার্বন ডাই অক্সাইড, 1 অণু NADH2 এবং 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। তোমরা বলো ভাই আপনি পড়ালেন 2 অণু, এই জায়গাতে লেখা 1 অণু, এর মানেটা কি? এখানে বলা হয়েছে যে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তো 1 অণুই উৎপন্ন হবে। তুমি যদি 1 অণু পাইরুভিক অ্যাসিড নাও, তাহলে 1 অণু এটা, 1 অণু ওটা, 1 অণু ওটা, আর 2 অণু নিলে 2 অণু। পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে, 2 থাকলে 2 দাগাবা, 1 থাকলে তো 1 থেকে 1ই আসবে। বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে, ওকে। এখন এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে, এই যে অ্যাসিটাইল কোয়ে, এই ব্যাটার নামটা মনে রাখতে হবে তোমাকে, অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে এরপর প্রবেশ করবে কোথায়? একে দেখো, আমি এই যে বোর্ডের নিচে নিয়ে গেলাম, হ্যাঁ, এবং বোর্ডের নিচে নিয়ে যাই, যে বোর্ডের উপরে একে তুলে দিলাম। এই অ্যাসিটাইল কোয়ে এরপর কোথায় প্রবেশ করবে?
এই অ্যাসিটাইল কোয়ে এরপর ক্রেবস চক্রে প্রবেশ করবে। ক্রেবস চক্র এইভাবে বলা যেতে পারে, এই প্রান্তে যদি ক্রেবস চক্র থাকে আর এই প্রান্তে যদি গ্লাইকোলাইসিস থাকে, তাহলে এই অ্যাসিটাইল কোয়েটা হলো মাঝের পদ্মা সেতু। পদ্মা সেতু যেমন ঢাকা বিভাগের সাথে বরিশাল বিভাগ, খুলনা বিভাগের একটা অসাধারণ সংযোগ স্থাপন করেছে, এই অ্যাসিটাইল কোয়েটা, এই যে অ্যাসিটাইল কোয়ে তোমার ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিসের মধ্যে সংযোগকারী। গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করার মাধ্যমে আলটিমেটলি ক্রেবস চক্রে প্রবেশ করে। তো এইটাই বলেছে যে তাকায় দেখো, এই অ্যাসিটাইল কোয়ে হলো ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী উপাদান, এবং এই বিক্রিয়াটা, যেই বিক্রিয়াটা আমরা পড়লাম, এইটাকেই বলা হয় লিঙ্ক রিঅ্যাকশন, সংযোগ বিক্রিয়া। বুঝাতে পেরেছি? এই বিক্রিয়াটাকে বলা হয় সংযোগ বিক্রিয়া। এই যে পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমের ভিতরে আর মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে গিয়ে তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে। তাহলে ঘটনাটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এবং অ্যাসিটাইল কোয়ে এরপর কোন চক্রে অংশ নিবে? সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র। আমরা এখন পড়ব হলো একটা বিশেষ চক্র যেটার নাম ক্রেবস চক্র। ক্রেবস চক্র নামটা শুনলেই একটা মনে হবে যে দারুণ একটা জিনিস পড়তে যাচ্ছি। কি না কি পড়ব? ক্রেবস চক্র। তো এখানে 2 থেকে 3টা লাইন আগে বুঝে নিই। ক্রেবস হলো বিজ্ঞানীটার নাম, যে এটা আবিষ্কার করছে, বিজ্ঞানী ক্রেবস। তার নাম অনুসারে এই চক্রটার নাম ক্রেবস চক্র। চক্র মানে কি? আমরা বারবার বলছি, চক্র হলো ঘড়ির কাঁটার মতো, 12 থেকে শুরু হয়ে আবার ঘুরে 12তে ফিরে আসে। তাহলে ক্রেবস চক্র এমন একটা কিছু যেখান থেকে শুরু হবে অবশ্যই ঘুরে সেই জায়গাতে ফেরত আসতে হবে। দিস ইজ ক্রেবস চক্র, রাইট? কথাটা কি বুঝতে পেরেছি? এইটা ক্রেবস চক্র। এখন তাহলে এই যে ক্রেবস চক্র তুমি দেখো, তাহলে আমরা দুটো আইডিয়া পেয়ে গেলাম। এখানে এমন কিছু একটা আছে যে এখানে শুরু হবে আবার ঘুরে ওখানেই ফিরে আসবে, এবং বিজ্ঞানীর নাম অনুসারে এটার নাম। ঠিক আছে, আমরা অলরেডি 2-3টে চক্র পড়ে এসেছি। C3 চক্র, C4 চক্র, মনে আছে? সো এখানেও জাস্ট একই কথা। এখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কোনো চক্রের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবাইকে মনোযোগ দিচ্ছ? ভালো করে তাকাও। যে কোনো চক্রের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে মনে করো চক্রের যেহেতু ঘুরে ফিরে 12 থেকে শুরু হয়ে আবার যেহেতু জিনিসটা 12তে ফিরে আসবে, খেয়াল করো ঘড়ি কাঁটা 12তে শুরু হলো, ঘুরে ফিরে আবার 12তে ফিরে আসলো। যখন ঘড়ি কাঁটাটা 12 থেকে 1-এ গেল, 2-এ গেল, 3-এ গেল বা 4-এ গেল, তখন কি 12 জিনিসটা নষ্ট হয়ে যায়? তোমরা আমাকে বলো তো, তখন 12 জিনিসটা, এই 12টার সময়টা, এই জিনিসটা কি নষ্ট হয়ে যায় নাকি আগের মতোই থাকে? এই জিনিসটা কি নষ্ট হয়ে যায় নাকি আগের মতোই থাকে? বলো তো রাইদা, বলো তো, নষ্ট হয়ে যায় নাকি আগের মতোই থাকে? রেসপন্স করতে হবে। নষ্ট হয়ে যায় না, আগের মতোই থাকে। তাহলে যে কোনো চক্রের প্রথম যে বিক্রিয়া যারা শুরু করবে, আলটিমেটলি যে কাউকে তো একটা ঘটনা শুরু করতে হবে, যে আমি শুরু করে দিলাম। হ্যাঁ, আমি শুরু করে দিলাম। তো আলটিমেটলি যেহেতু বারবার একই ঘটনা ঘটবে, তার মানে প্রথমে যারা শুরু করতেছিল এই পুরো প্রক্রিয়া শেষে তাদেরকে কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। পুরো বিক্রিয়াটা চলবে, কিন্তু ওরা পুরো বিক্রিয়া শেষে আবার তৈরি হবে। ফলে পুরো বিক্রিয়া চলবে, ওরা আবার তৈরি হবে, আবার নতুন বিক্রিয়া শুরু করবে। পুরো বিক্রিয়া শেষ হবে, ওরা আবার তৈরি হবে, আবার নতুন বিক্রিয়া শুরু করবে। সেই জন্য তাহলে যে কোনো চক্রের দিকে আমরা যখন খেয়াল করব, এই জিনিসটা পড়া শুরু করব। তাহলে ক্রেবস চক্র আমরা এখন বোঝা শুরু করব। তাহলে ক্রেবস চক্র, তাহলে আমরা কি বললাম? একটু আগে বললাম এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে সে ঢুকে যাচ্ছে, ওই প্রথম বিক্রিয়াটা করবে, অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে। এইটা হলো ক্রেবস চক্রের প্রথম বিক্রিয়া। একটু খেয়াল করো, বিক্রিয়াটাকে আমি এইভাবে বলি, কোয়া প্লাস ওয়া, মনে রাখার জন্য। অ্যাসিটাইল কোয়ে প্লাস অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটার সাথে কিন্তু আমরা এখনই পরিচিত। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আমরা আগেই পড়েছি, C4 চক্রে ছিল, পেপা ওয়া মাপা, ওই ওয়াটা এখানেও আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই দুইজন প্রথম বিক্রিয়া করে। বুঝাতে পারলাম? এটা তো একটা
ক্রেবস চক্র এটা তো আসলে মাল্টিপল বিক্রিয়ার একটা চক্র, অনেকগুলো বিক্রিয়া দিন শেষে ঘুরে। এইটাই হলো 1 নাম্বার বিক্রিয়া এবং এইটাই হলো 1 নাম্বার বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা পুরো ঘটনা শেষে আবার এই জিনিসগুলো আগের মতো পুরা ঘটনা শেষে, তাহলে এরাই হলো সূচনা বিক্রিয়া। প্রত্যেকবার এটা দিয়েই সূচনা হবে, 1 নাম্বার বিক্রিয়া বা সূচনা বিক্রিয়া। তাহলে কি ভাইয়া, কিভাবে মনে রাখবো? কোয়া প্লাস ওয়া। অ্যাসিটাইল কোয়ে, তোমরা আমাকে বলো অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট ছিল? কি পড়ালাম, কি পড়ালাম একটু আগে, দ্রুত বলো। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট ছিল? ভেরি গুড, 2 কার্বন বিশিষ্ট। আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড C4 চক্রে আমরা পড়েছিলাম, তারপরে মনে করাই দিই, এটা ছিল 4 কার্বন বিশিষ্ট। তাহলে এই যে 2 কার্বন এবং 4 কার্বন মিলে যে যৌগটা তৈরি হবে সেটার নাম হলো 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই যে 6 কার্বন বিশিষ্ট যৌগ, সেটার নামটা তোমরা অনেকেই চেনো, সেটার নাম হলো সাইট্রিক অ্যাসিড। সেই জিনিসটার নাম সাইট্রিক অ্যাসিড। তোমরা নামটা জীবনে সাধারণ জ্ঞানের বই 2-1 বার পড়েছো। এই সাইট্রিক অ্যাসিডের নাম, এটা 6 কার্বন বিশিষ্ট। এই সাইট্রিক অ্যাসিডের সাথে তোমরা কেন পরিচিত জানো? কারণ সাইট্রিক অ্যাসিড আমাদের পরিচিত যে ফলগুলো আছে, কি কি ফল, কি কি ফল? আমাদের পরিচিত ফল লেবু, কমলা, বাদামি, লেবু, কমলা, বাদামি, এই যে এই টাইপের যে ফলগুলা, মাল্টা, এই যে ফলগুলা, এই ফলগুলাকে বলা হয় সাইট্রাস ফ্রুট। সাইট্রাস ফ্রুট, এদের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। সেই জন্য এই ফলগুলা কিছুটা যেই স্বাদটা তুমি পাও, একটু টক টক, একটা কমন স্বাদ, কমন গন্ধ, এই সাইট্রিক অ্যাসিড থাকার কারণে সেই জায়গাতে আমরা সাইট্রিক অ্যাসিড, সাইট্রাস শব্দটা এইভাবে কিছুটা হলেও সবাই চিনি, মনে করাই দিলাম। যদিও এদের সাথে ক্রেবস চক্রের এই জায়গাতে কোনো সরাসরি সম্পর্ক নেই, জাস্ট মনে রাখার জন্য মনে করাই দিলাম। বাদামি চিনো না, তাহলে কি চিনো তুমি? আচ্ছা, এইটাই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। কয় কি কাজী বেলাল, এটি কি কয়, এটা লাস্ট ক্লাস। ওকে, তাহলে দেখো, তাহলে কোয়া প্লাস ওয়া এটা হলো প্রথম বিক্রিয়া, কি তৈরি করবে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এখন তোমাদের কি মনে আছে C4 চক্রের, দেখি যে পারবে তাকে আমি লাল সালাম দিব, C4 চক্রের অপর নাম কি? C4 বা হ্যাচ ও স্ল্যাক চক্রের অপর নাম কি? দ্রুত, বই না দেখে যে উত্তর দিবে তাকে আমি লাল সালাম দিব। C4 বা হ্যাচ ও স্ল্যাক চক্র, এটা তো 2টা নাম, এর আরো একটা নাম পড়াইছিলাম আমি। ফ্যান্টাস্টিক, ফারিয়া সুলতানা ওয়েব অ্যাপে উত্তর করেছে, ওকে আমি লাল সালাম দিচ্ছি, একদম সেলুট। শিক্ষক হিসাবে আমি ওকে সেলুট জানাচ্ছি, ফ্যান্টাস্টিক। যারা উত্তর দিচ্ছ, কেলভিন তো C3 চক্রের অপর নাম, বোকারা। বইয়ে খুব স্পষ্ট করে বলিয়েছিলাম C4 চক্রের অপর নাম ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ভাইয়া চ্যাপ্টারটা এতটা সহজ না। ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র কেন? কারণ C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম ছিল ওয়া, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে 2টা কার্বক্সিল মূলক ছিল। আমি এটা লিখেও দিয়েছিলাম, তোমরা হয়তোবা ভুলে গেছো, ভুলে যাওয়াই স্বাভাবিক, কত কি মনে রাখবা। সো এইটার নাম ছিল ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তুমি সংক্ষেপে এটাকে ডিসিএ চক্রও বলতে পারো, যদিও ডিসিএ শব্দটা ইউজ করা হয় না। ডাই মানে ডিসিএ, ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, বাট এইটা ইউজ করা হয় না কারণ এটা 2টা। কেন এই আলোচনাটা আনলাম? কারণ আমাদের এই যে প্রিয় সাইট্রিক অ্যাসিড, প্রিয় ভাই ও বোনেরা, ওইটা ভুলে গেছিস, কিন্তু এইটা ভুলে গেলে বিশাল বড় পাপ হয়ে যাবে, পাপ। এই পাপ আর খণ্ডাইতে পারবি না, কারণ এটা পরীক্ষায় আসবে। এই সাইট্রিক অ্যাসিডে 6টা কার্বন, 1 2 3 4 5, আর একটু উপরে উঠাই দেই, 6। এই 6টা কার্বনের মধ্যে ভাইয়া 1 2
তিনটা কার্বক্সিল মূলক আছে। যেহেতু সাইট্রিক অ্যাসিডের 6 কার্বনের মধ্যে তিনটা কার্বক্সিল মূলক থাকে, সেই জন্য এইটাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সেই জন্য এটাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এখন এই ক্রেবস চক্রের যেহেতু প্রথম পদার্থ যেটা উৎপন্ন হয়, প্রথম স্থায়ী পদার্থ, যেহেতু প্রথম স্থায়ী পদার্থ হিসাবে এই ব্যাটা উৎপন্ন হয়, যেটা কিনা একটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ও বাবা মারা, ও ভাই বোনেরা, সেই জন্য এটা এই চক্রটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের অপর নাম কি? টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, বা সাইট্রিক অ্যাসিড চক্র নামেও এটাকে ডাকতে পারো। ওই নামটা দিয়েও ডাকা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। কিন্তু সবচেয়ে কমন পরীক্ষায় কোনটা আসবে? টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তুমি যখন মেডিকেলে চান্স পাবা বা ভার্সিটিতে পড়বা, যদি বায়োকেমিস্ট্রি পড়ো, তাহলে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল এগুলা কেউ উচ্চারণ করবে না, সবাই বলবে টিসিএ সাইকেল। কেন টিসিএ সাইকেল? সংকেত জানা লাগবে না। কেন টিসিএ? প্রথম পদার্থটার নাম সাইট্রিক অ্যাসিড, যেটা উৎপন্ন হয় তার শরীরে তিনটা কার্বক্সিলিক মূলক, সেই জন্য এটার নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এই জন্য এটাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এবং ক্রেবস চক্র থেকে যদি একটা সৃজনশীল আসে, সেইটা এইটা। ক্রেবস চক্র থেকে খ নাম্বারের প্রশ্ন আসবে। আমি বিশ্বাস করি না ক্রেবস চক্র থেকে গ বা ঘ নাম্বারের প্রশ্ন তোমাদের এই লেভেলে আসার কথা, আসবে না। তোমাদের খ নাম্বারের আসবে, এবং সেইটার উত্তর হলো এইটা। তুমি এখন বইয়ের মধ্যে তাকায় দেখো, বইয়ের মধ্যে একটা আলাদা প্যারা দেওয়া আছে, প্যারা। একদম এই যে প্যারাটা পুরাটা লিখে দিবা, এই যে এই প্যারাটা, এখান থেকে আমি যতটুকু বলছি ততটুকু লিখবা। এইটা কিন্তু সিকিউ আসবে খ নাম্বার হিসাবে, ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে ভাইয়া আপুটা? ঠিক আছে, রাইট। আর এই যে ক্রেবস চক্রটা দেখতে কেমন? ক্রেবস চক্রটা দেখতে একটা চক্রের মতো। প্রথম বিক্রিয়া কে দিবে? ওই যে উপর থেকে আসলো অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন কোয়া, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এইটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে সবসময় থাকে। এই যেহেতু সবসময় মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে, এইটাকে বলে আবাসিক অণু। আবাসিক অণু ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো তোমার বাসার আঙিনাটা অনেক বড়, ওই ওই বড় তুমি ওই বাসাতেই থাকো, আর তোমার বান্ধবী তোমার সাথে প্রত্যেক দিন ওই আঙিনাতে তোমার সাথে খেলতে আসে, বা তোমার বন্ধু ওই আঙিনাতে খেলতে আসে। তাহলে ওই আঙিনায় যেহেতু তুমি থাকোই, তাহলে তুমি কি ওই এলাকার আবাসিক বা ওই বাসার আবাসিক বাসিন্দা, তাই না? তো এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বলতেই পারো ভাইয়া এইটা কোথা থেকে আসলো? এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এইটা ভাইয়া মাইটোকন্ড্রিয়ার ভেতরে সবসময় থাকে, সেই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। এই ব্যাটা ওই জায়গাতে সবসময় থাকে, এইটাকে বলে আবাসিক অণু। তাহলে বাইরে থেকে আসবে আর খেলা শুরু করবে। বাইরে থেকে ওই দ্বিতীয় ধাপ পার করে একটা করে কোয়া আসবে, ওয়া প্লাস কোয়া মিলে সাইকেল শুরু করবে। এ তো ওই জায়গায় থাকেই, আর বাইরে থেকে যতবার আসবে ততবার সাইকেল চলবে। এইটুকু কি বুঝতে পেরেছো? এইগুলা পড়বা কখন? যখন আমরা এই জিনিসটা পড়া নেব, এই জিনিসটা যখন পড়ে ফেলবো। এখন এই জিনিসটা কি তোমার পরীক্ষায় আসবে? উত্তরটা হলো এই জিনিসটা পরীক্ষায় আসার সম্ভাবনা একদমই নাই। কিন্তু এখান থেকে ভবিষ্যতে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্টরা এটা অবশ্যই পড়বে। সাধারণ যারা একটু মনে হচ্ছে যে ভাই এটি ভালো লাগে না, সে চাইলে অ্যাভয়েড করতে পারে। কিন্তু তোমাদের যদি মেডিকেল লক্ষ্য থাকে, তাহলে পড়ে ফেলাটাই খুব কঠিন না, ব্যাপারটা সহজ। জাস্ট এই লাইনটা জানতে হবে, ক্যান আই আস্ক সাম। আমি এটা বানাইছি তোমাদের জন্য, সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল, তোমরা সবাই মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমরা সবাই ডাক্তার হতে চাও। ক্যান আই আস্ক সাম
সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অ্যাসপিরেন্টস, এইটা মনে রাখার জন্য আমি কি তোমাদের মধ্য থেকে যারা ফ্যান্টাস্টিক মেডিকেল অ্যাসপিরেন্ট পরিশ্রম করতে রাজি আছো এমন কাউকে চাইতে পারি, যাকে আমি ট্রেন করব, যাকে আমি কোচিং দিব? এই লাইনটা মনে রাখতে পারো। ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অ্যাসপিরেন্টস, লাইনটা তুলে নাও, তুলে নিয়ে কমেন্ট করো ডান। এইটা লাইনটা পড়া হয়ে গেলে আমাদের 1 মিনিট লাগবে পুরো জিনিসটা আত্মস্থ করতে। ডান, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। তাহলে আমরা কি দেখব এখন? জাস্ট বইয়ের মধ্যে, খাতার মধ্যে তুলছো, এখন বইয়ের মধ্যে তুলে নাও, নামগুলো একবার করে খালি পইরা লাও, দেখবা যে হইয়া গেছে। তাহলে চলো, সাইট্রিক অ্যাসিড সি দিয়ে বানান, এখানে লেখো ক্যান, আই দিয়ে লেখো আইসোসাইট্রিক, ক্যান মানে সাইট্রিক, আই মানে আইসোসাইট্রিক, আস্ক, আস্ক মানে আলফা কিটো গ্লুটারিক, দুই একবার করে নামটি পড়বা, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সাম, সাম মানে সাকসিনাইল কোয়ে, একটু কঠিন মনে হবে। সুপার সাকসিনিক অ্যাসিড, ফ্যান্টাস্টিক ফিউমারিক, একটা করে শব্দ এক জায়গায় দিয়ে দাও। সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অ্যাসপিরেন্ট ম্যালিক অ্যাসপিরেন্ট অ্যাসিটিক অ্যাসিড। এইটা হলো ক্রেবস চক্রের পার্ট। এই যে অ্যাসিটাইল কোয়ে, এটা কিন্তু ক্রেবস চক্রের অংশ না, এটা কিন্তু বাইরে থেকে ঢুকতেছে প্রথম বিক্রিয়া, আলটিমেটলি সে কোয়া অংশটুকু দিয়ে বিক্রিয়া ঢুকছে, বাট চক্রটা কিন্তু এইটা, ঠিক আছে, পুরা সাইকেলটা। তো মোট 8টা, এই 8টা নাম পড়ে ফেলতে হবে। ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক মেডিকেল অ্যাসপিরেন্ট, সাইট্রিক অ্যাসিড, ওরই সাথে নামটা একই রকম নাম, সামনে শুধু আইসোসাইট্রিক বা আইসোসাইট্রিক। তারপর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে একই রকম নাম, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের নামটা তো তোমরা আগে থেকেই পারো, C4 চক্রের মধ্যে এটা ছিল। এটা আমরা কেন পড়লাম? এখান থেকে এমসিকিউ আসতে পারে, নিচের কোনটা ক্রেবস চক্রের অংশ নয়, নিচের কোনটা ক্রেবস চক্রের অংশ বা কোনটা ক্রেবস চক্রের অংশ নয়, এইরকম এমসিকিউ দিবে। ক্রেবস চক্রে উৎপন্ন হয় কোনটি, ক্রেবস চক্রের অংশ নয় কোনটি, এই রকম। ঠিক আছে, যারা এই লাইনটা মনে রাখবে, 2-3 বার পড়বে, তারা এটা পারবে। এই রকম এমসিকিউ আসবে। এমসিকিউটা কিরকম আসবে সেটাও লিখে রাখতে পারো, যাতে ভবিষ্যতে এটা থেকে কি পড়বা সেই জিনিসটা মনে রাখতে পারো। ডান, কথা বুঝাতে পেরেছি? সবাই আমার কথা বুঝতে পেরেছো? সবাই কি আমার কথা বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, ঠিক আছে। এবার লাস্ট, ক্রেবস চক্রের উৎপাদ। ক্রেবস চক্রের উৎপাদ আমি গতদিনই পড়িয়েছিলাম, বাট আমি জানি যে তোমাদের সেটা মনে থাকাটা কঠিন, 2-1 জন শুধুমাত্র শ্বসনের বিক্রিয়াটা লিখেছো। ক্রেবস চক্র, পুরো ক্রেবস চক্র শেষে, আমাদের পুরো ক্রেবস চক্রের সকল আয়োজন শেষে মনে রাখতে হবে ডিরেক্ট উৎপন্ন হয় 2 অণু এটিপি সরাসরি, আর 6 অণু NADH2 উৎপন্ন হয়। এটা কষ্ট করে মুখস্থ করবা। 2 অণু FADH2 উৎপন্ন হয়, 2 অণু FADH2 উৎপন্ন হয়, এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড
প্রিয় ভাই বোনেরা, এইটা কষ্ট করে মুখস্থ করতে হবে। কোথা থেকে? এক অণু। ব্যাপারটা বুঝো, খুব হেডলাইনটা কতটা গুরুত্ব দিয়ে লিখতেছি খেয়াল করো। কারণ এইটা আমি যে বছর ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম সেই বছর এই এমসিকিউটাই আসছিল। ভালো করে তাকাও। এক অণু গ্লুকোজ সমান 2 অণু পাইরুভিক অ্যাসিড। এক অণু গ্লুকোজ সমান 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে, এক অণু গ্লুকোজ বা 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে পুরো ক্রেবস চক্রে এই জিনিসগুলো উৎপন্ন হয়। ভালো করে তাকাও। 2 অণু পাইরুভিক অ্যাসিড মানে 2টা অ্যাসিটাইল কোয়ে ঢুকে এই জিনিসগুলো উৎপন্ন করবে। কিন্তু যদি একটা অ্যাসিটাইল কোয়ে দিয়ে বলে তাহলে কিন্তু তুমি দেখো NADH দেখবা 3টা, একটা, 2টা, 3টা। স্বাভাবিক। এটিপি দেখবা একটা, FADH2 দেখবা একটা, একটা FADH2, একটা এটিপি। তো বুঝতেই পারছো যে 2 অণু পাইরুভিক অ্যাসিড বা 1 অণু গ্লুকোজ থেকে এই পুরো জিনিসটা উৎপন্ন হয়। কিন্তু 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে বা 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এর অর্ধেক উৎপন্ন হবে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইটাই আসছিল আমার ভর্তি পরীক্ষায়, যে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা ক্রেবস চক্রে কয় অণু NADH2 উৎপন্ন হয়। তখন কিন্তু ভাইয়া 6 হবে না, উত্তর হবে 3। এই জিনিসটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো বড় করে। দেখো কত বড় করে খেয়াল কথাটা লিখতেছি, খেয়াল করো আবার, ভালো করে তাকাও। ভেরি ইম্পর্টেন্ট। কি খেয়াল করবা? এটা কিন্তু তোমরা ভুল করবা, পারবা না। এই এমসিকিউটা বারবার আসবে। দিস ইজ 100 স্টার ইম্পর্টেন্ট। এটা পোলাপান জানবেও না, বুঝবেও না এটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, যখন 1 অণু গ্লুকোজের কথা বলা হবে, 1 অণু গ্লুকোজ মানে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড মানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ের ফলাফল এইটা। যদি বলে 1 অণু অ্যাসিটাইল কোয়ে বা 1 অণু পাইরুভিক অ্যাসিড, যে কোনো একটা, যেইটাই বলুক, ওই তো পাইরুভিক অ্যাসিড ভেঙে আলটিমেটলি তো ক্রেবস চক্রে ঢুকবে। যদি বলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তাহলে উত্তর এইটা। যদি বলে 1 অণু অ্যাসিটাইল কোয়ে তাহলে ভাইয়া সবকিছু কি হয়ে যাবে? সবকিছু অর্ধেক অর্ধেক হয়ে যাবে, সবকিছু হাফ হাফ হয়ে যাবে। বুঝাতে পারলাম? 1 অণু হলে কি হবে? 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি হবে? 1 অণু এটিপি, 3 অণু NADH, 1 অণু FADH। আমার ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা এইটা আসছিল, 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয় অণু NADH উৎপন্ন হয় ক্রেবস চক্র শেষে? উত্তর ছিল 3। অপশনে 6ও ছিল, অনেকে 6 দাগাই দিয়ে আসছে। কিন্তু খেয়াল করতে হবে 2 থেকে আসছে না 1। এই অঙ্কটা কিন্তু শক্তিশালী হতে হবে, এই অঙ্কে পাওয়ারফুল হতে হবে। ইউ হ্যাভ টু উইন দিস ব্যাটল। তাহলে আশা করি শেখাতে পারলাম, বুঝাতে পেরেছি। ঠিক আছে, রাইট, সুন্দর। সবাইকে বুঝেছো ভাই? তোমাদের ব্রেনে কি ঢুকছে? এর চেয়ে এর চেয়ে ডেডিকেশন নিয়ে এটা আমি আর বোঝাতে পারবো না। আদৌ বুঝতে পেরেছো কিনা ভাইয়া পুরা বলেন, বুঝেছি কিনা বলেন। ভেরি গুড। এটা বুঝতে পারলে কিন্তু একটা বিশাল মানসিক সাপোর্ট পাবা, বিশাল একটা ব্যাপার। এগুলা বুঝতে পারা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এটা বুঝতে পারা, এটা তুমি যদি বুঝো দেখবা যে এগুলা বেশিরভাগ লোকজনই এসব বুঝে টুঝে না। যদিও এইসব বুঝে দুনিয়া পুরোপুরি চেঞ্জ হবে না, বাট তোমার জীবনে একটা বড় কনফিডেন্স আসবে যে না না ভালোই বুঝি জিনিসটা, ভালোই বুঝি। রাইট, ফ্যান্টাস্টিক, ভেরি গুড, দ্যাটস ইট। তাহলে ক্রেবস চক্র তুমি কতটুকু পড়বা? এখান থেকে এমসিকিউ পড়বা, ওই প্যারাটা পড়বা, চাইলে বাকি রিডিং পড়তে পারো। যদিও এটা রিডিং পড়া তোমার খুব একটা প্রয়োজন নাই, এটুকু বলে দিলাম। কি পড়তে হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কতটুকু, এগুলো তোমার ভিতরে না পড়লেও চলবে। এই যে এই প্যারাটা আমরা পড়ছি, এই প্যারাটা পড়বা।
কি কি উৎপন্ন হয়, ঠিক আছে? ওই যে এটাই এমসিকিউ। আর এখান থেকে কোন এনজাইমটা, এই এমসিকিউটা আসবে, ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক কোন এনজাইম? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, এই এনজাইমটা থেকে এমসিকিউ আসবে। এটা এমসিকিউ আসবে, ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণ করে কোন এনজাইমটা। একটু ঠান্ডা লাগছে। ওকে, এগুলা পড়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই এখান থেকে, এগুলোতে। ওকে, এখান থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য এই 3 নাম্বার পয়েন্টটা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ওই যে সাকসিনিক অ্যাসিড, ক্যান আই আস্ক সাম সুপার ফ্যান্টাস্টিক, তো ওই সুপার সাকসিনিক অ্যাসিড এইটা ক্লোরোফিল অণু তৈরিতে ভূমিকা রাখে, এইটা একটা এমসিকিউ আসতে পারে। বুঝাতে পেরেছি? ওকে, তো এটা ডিরেক্টলি এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ক্লোরোফিল অণু তৈরিতে কোনটা ভূমিকা রাখে। রাইট, এইবার তাকায় দেখো গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের পার্থক্য। গ্লাইকোলাইসিস হয়, এটা কিন্তু প্রথম ধাপ, ক্রেবস চক্র তৃতীয় ধাপ। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এইটা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্সে। গ্লাইকোলাইসিসে মোট শক্তি পাওয়া যায় টোটাল 2টা এটিপি 2টা এনএডিএইচ, এইখানে 2টা এটিপি 6টা এনএডিএইচ 2টা এফিডিএইচ। গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এইখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসে শ্বসনিক বস্তু গ্লুকোজ, শ্বসনিক বস্তু মানে লিখে রাখতে পারো, গ্লুকোজের আংশিক জারণ হয়। পুরোপুরি জারণ হলে তো পুরো গ্লুকোজটা শেষ হয়ে যেত, এইখানে কিন্তু সম্পূর্ণ জারণ হয় শ্বসনিক বস্তু। এখানকার শ্বসনিক বস্তুর নাম অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে ঢুকে ওটা কিন্তু নিঃশেষ হয়ে যায়, একদম পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। 2 অণু অ্যাসিটাইল কোয়ে চক্রে প্রবেশ করে, ক্রেবস চক্রে প্রবেশ করে, ক্রেবস চক্রে 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে, খেয়াল করো। ও দিন শেষে 4 অণু কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, ও শেষ হয়ে যায়। এই দুই দুই দুগুণে 4টা কার্বন, এখানেও 4টা কার্বন, তার মানে ওর পুরোপুরি জারণ ঘটে যায়, এইটাই বলা হয়েছে। কিন্তু এইখানে কিন্তু পুরোপুরি জারণ ঘটে না, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, যার মধ্যে কার্বন আছে, যার মধ্যে শক্তি জমা থাকে। এটার অপর নাম ইএমপি, এইটার অপর নাম টিসিএ বা সাইট্রিক অ্যাসিড চক্র। এইখানে ক্লিয়ার? রাইট? কোন লাইন আছে যেটা বুঝতে পারছি না? কিছুটা কি বুঝলাম ভাই? ওকে, ভেরি গুড, উই আর অন দ্য ওয়ে। এইবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র দ্রুত পড়ে ফেলতে হবে ভাইয়া, এখানে অনেক কিছু লেখা, তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট বিষয় বুঝাই বলি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র তুমি যদি চিন্তা করো, এতটা জটিলভাবে চিন্তা করা যাবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইটা নাথিং বাট আ ব্যাংক। এই যে একটা তুমি ব্যাংক চেনো তাই না, তুমি যখন একটা ব্যাংকে যাও, তোমরা কে কে ব্যাংকে গেছো, চেক জমা দিয়েছো কে কে? তোমরা ব্যাংকে গিয়ে কি কখনো চেক জমা দিয়ে টাকা তুলেছো? কে কে করছো এটা জানাও তো। কেউ যদি করে থাকো তাহলে এটা একটা, সে এটার সাথে আইডিয়া পাবে। কে কে করেছো? কখনো করো নাই যারা, তো যারা অনেকেই গেছো ব্যাংকে, ব্যাংকে গিয়ে তুমি একটা চেক জমা দিবা, তারপর সেই চেকটা একজন একটা সাইন দিবে, আরেকজনকে দিবে, সে সেটা চেক করবে এটা আসলে কার চেক, এবং এই চেকটা আসল নাকি জাল, এবং যে সাইনটা দেওয়া হয়েছে সেই সাইনটা আসল পার্সনের নাকি, তারপর সেই পার্সনটাকে কল দিবে। আর তোমার যদি চেক হয় তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে এটা কি আপনারই চেক কিনা, হ্যাঁ। তারপর আলটিমেটলি আবার আগের জায়গায় ফেরত দিয়ে তোমাকে টাকা দিয়ে দিবে। তো ইটিসি ইজ নাথিং বাট আ ব্যাংক, ব্যাংকের মতো। এই ইটিসিতে কারা আসবে? এই ইটিসিতে আমাদের ওই যে কি রে, ইটিসিতে কারা আসবে? NADH2 গুলো আসবে। এই NADH2 গুলো ইটিসিতে আসবে, এই পাশ দিয়ে তারা এটিপি হয়ে বের হবে। FADH2 গুলো আসবে, এই পাশে তারা কি হবে? এটিপি হয়ে বের হবে। ইট ইজ নাথিং বাট কনভার্টার। এটা কি জিনিস? ব্যাংকের মতো। এটা চেক টাকাকে যেমন নগদ টাকায় পরিণত করে,
কনভার্টার। তাহলে এইটা হলো কনভার্টার। কথাটা কি বুঝাতে পেরেছি? দিস ইজ কনভার্টার, রাইট? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? এটা হলো কনভার্টার, জাস্ট NADH2 কে FeNH2। এখন কিভাবে কনভার্ট করবে? অলরেডি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে। তোমাদেরকে ফটোফসফোরিলেশন পড়ানোর সময় আমরা কিন্তু পড়েছিলাম প্লাস্টিডের মধ্যে, ওই যে মনে আছে প্রথমে ফটো সিস্টেম টু অপু সাকিবের বাসা থেকে ওরা গেল পিকুর বাসা, পিকুর বাসা থেকে ওরা চলে গেল ফ্রেন্ডের বাসা সাইটোক্রোম F, সেখান থেকে গেল পিসির বাসা, ওখান থেকে ফটো সিস্টেম 1, তাই না? ফটো সিস্টেম 2 থেকে তারপর গেল ফরিদের বাসা। তোমাদের এটা মনে থাকার কথা। এইগুলো কি ছিল? এইগুলো ছিল প্লাস্টিডের গায়ে, এটা ছিল ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে, ক্লোরোপ্লাস্টের ভেতরে ছিল এটা থাইলাকয়েড। এটা একটা গ্রানাম। এই গ্রানামের গায়ের মধ্যে এরা ছিল। এরা কি? এরা নাথিং বাট ইলেকট্রন ট্রান্সপোর্টার। এদের কাজটা কি? ইলেকট্রনটাকে এক জায়গা থেকে, ইলেকট্রন বাহক, এরা ছিল ইলেকট্রন বাহক। এরা প্রত্যেকেই ইলেকট্রনটাকে এ নিবে একে, এ দিবে একে, এ দিবে একে, এ দিবে একে, এবং এই যখন দেওয়া নেওয়া করবে এই চলতি পথে বিভিন্ন জিনিস বিক্রিয়ার ফলে বিভিন্ন জিনিসপত্র উৎপন্ন হবে। এইটাই ছিল লক্ষ্য। এইটা কোথায় ছিল? থাইলাকয়েড মেমব্রেনে। সো এই জিনিসটা ছিল সালোক সংশ্লেষণে হুবহু একই জিনিস। এবং এখানেও অচক্রিয় ফটোফসফোরিলেশনেও কিন্তু ওই NADPH উৎপন্ন হতো, NADPH এবং ATP উৎপন্ন হতো। এখন যেটা আলোচনা করা হবে ওইটাও একই কথা। ওইটা ছিল প্লাস্টিডের ভেতরে, আর এইটা হলো মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এইটা কোথায়? এইটা হলো মাইটোকন্ড্রিয়ার ভেতরে। দেখো লিখাই আছে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। কোন জায়গায় ভাইয়া? এই যে মেমব্রেনটা মাইটোকন্ড্রিয়ার, এই জায়গাতে অনেকজন এরকম বসে আছে, এই যেরকম গোল গোল এই জায়গায় বসে আছে এরকম গোল গোল। এদের কাজ ইলেকট্রনটাকে এভাবে এভাবে পার করার সময় এই জায়গায় শক্তি উৎপন্ন হবে। শক্তিটা মানে NADH2 কনভার্ট হবে, FeDH2 কনভার্ট হবে। ঠিক আছে? এইভাবে তারা কনভার্ট হবে। ঠিক আছে। একজন বলেছে যে ভাইয়া NADH, H+ এবং NAD এগুলোর পূর্ণ অর্থ কি? এইটা কিন্তু পড়া ছিল কোষ রসায়ন চ্যাপ্টারে। এটা কিন্তু কোষ রসায়ন চ্যাপ্টারের পড়া। যদিও কোষ রসায়ন তোমাদের কাছে এখন প্রাচীন বিষয় বলে মনে হবে, একান্তই প্রাচীন বিষয় বলে মনে হবে, কিন্তু এই কোষ রসায়ন চ্যাপ্টারে কিন্তু এটা ছিল। N মানে নিকোটিনামাইড। গুগল করলে তো 1 সেকেন্ড লাগবে, কোষ রসায়ন খুললে হয়তো 1 মিনিট লাগবে, বাট আমি লিখে দিচ্ছি যাতে তোমার ব্রেনের মধ্যে ঢোকে। এ দিয়ে অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডি দিয়ে ডাই নিউক্লিওটাইড। আর যেটাতে দেওয়া আছে NADH+, এই জিনিসটাই দুইটা H+ যেখানে থাকবে সেটা শুরুতে লিখবা রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ওটা শুধু সামনে রিডিউসড শব্দটা অ্যাড হবে। ভাইয়া এগুলো কি জিনিস? NAD। এই জিনিসটা আসলে জিনিস হিসাবে কি তোমরা অনেকেই বলতে পারো। এরা হলো নিউক্লিওসাইড। এখন তোমরা বলবা ভাই নিউক্লিওসাইড কি ভাই? এটা তো বুঝি না ভাই। নিউক্লিওসাইড কি সেটা বুঝতে কোষ রসায়নের ওই অংশটুকু একবার দেখতে বলবো। কাকে বলে নিউক্লিওসাইড, কাকে বলে নিউক্লিওটাইড, কিভাবে তৈরি হয় DNA, এটা 1 নাম্বার চ্যাপ্টারের পরে 1 নাম্বার। কোষ রসায়নেও আছে, কোষ ও এর গঠনের মধ্যেও এটা আছে। হ্যাঁ, DNA RNA পড়ানোর সময় এটা পড়ানোই হয়।
তো আপাতত ওইদিকে গেলাম না, গেলে মাথা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দুইটাকে আলাদা আলাদা জিনিস? হ্যাঁ, আলাদা আলাদা জিনিস। একটা বিজারিত রিডিউসড, একটা রিডিউসড যার মধ্যে হাইড্রোজেন আছে, আর একটা নন রিডিউসড, একটা জারিত আর একটা বিজারিত। থ্যাংক ইউ। তো এখন ভাইয়া কি পড়তেছি আমরা? আমরা পড়ছি এই যে মাইটোকন্ড্রিয়ার গায়ে এই NADH2 কনভার্ট হয়ে এটিপি হয়ে যাবে, এই FADH2 কনভার্ট হয়ে এটিপি হয়ে যাবে। এবং তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই 4 নাম্বার ধাপে এসে এই কনভার্সন করার জন্য প্রথমবারের মতো এই পুরো প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হবে। দেখো, আমরা এটাকে বলতেছি সবাত শ্বসন, যেই ধাপে অক্সিজেন লাগবে। কিন্তু এতক্ষণ ধরে যে পড়াইলাম, গ্লাইকোলাইসিস পড়াইলাম, অ্যাসিটাইল কোয়ে তৈরি পড়াইলাম, ক্রেবস চক্র পড়ালাম, কোথাও কিন্তু অক্সিজেন নিয়ে একটা টু শব্দ আমি করিনি। আমরা যে বিক্রিয়াটা লিখতেছি, গ্লুকোজ প্লাস অক্সিজেন 6 অণু থেকে 36 অণু এটিপি আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড। তোমরা যদি ভালো করে তাকায় দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইডের কথা কিন্তু বলেই ফেললাম। ধাপ নাম্বার 2, আমি যদি দেখাই, ধাপ নাম্বার 2-এ ধাপ নাম্বার 2টা গেল কই? ধাপ নাম্বার 2, হ্যাঁ, এটা তো ধাপ নাম্বার 3, কোনো এক জায়গায় আছে। ধাপ নাম্বার 2-এ 2 অণু উৎপন্ন হয়, ধাপ নাম্বার 3-এ 4 অণু উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে। কোথায় ওই বিক্রিয়াটা? আমি তো লিখছি, তোমাদেরকে দেখিয়ে দেই। এইটা মনে হয়, এইটা না, এটাতে নেই। এই যে এটাকে নামাই দিছিলাম যে, এই যে দেখো, ধাপ নাম্বার 2 ছিল এটা। এই ধাপ নাম্বার 2-এ 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আর ধাপ নাম্বার 3-এ যেটার নাম ক্রেবস চক্র, সেটাতে 4টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 2 আর 4 যোগ করলে ভাইয়া, তোমাদের চেয়ে তো বুদ্ধিমান খুব কম বাচ্চা কাচ্চাই আছে, তোমরা খুব ভালো করেই জানো 2 আর 4 যোগ করলে 6 হয়। এই 6 তো উৎপন্ন হইয়াই গেল রে ভাই। এইটা হলো 1 নাম্বার। খুব ভালো, আমরা সেটা বুঝতে পারলাম। কিন্তু এই অক্সিজেনটা কোথায় লাগে এইটা তো আমরা কোথাও বলিনি। এই প্রথমবারের মতো মনে রাখবা, এইটা শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বা ইটিএস এর মধ্যে লাস্ট ধাপে লাগে, যখন কনভার্ট করতে হয়। এখন অবাধ শ্বসনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার মধ্যে তো মাইটোকন্ড্রিয়াই নাই। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, ও চাইলেও এই অক্সিজেনটা নিতে পারে না, কাজে লাগাইতে পারে না, কারণ এই অক্সিজেনটা ব্যবহার করার ক্ষমতা শুধুই মাইটোকন্ড্রিয়ার আছে। বুঝাতে কি পেরেছি? তাহলে এই যে ধাপটার নাম ইলেকট্রন স্থানান্তর এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তোমরা কি একটা জিনিস একটু খেয়াল করতে পারছো ভাইয়ারা? শব্দটা খেয়াল করো, এখনই লাগবে। ফসফোরাইলেশন তোমাদের কি মনে আছে? এইটা তোমাদেরকে খুব ভালো করে পড়াইছিলাম। ফসফোরাইলেশন কি মনে আছে? কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকেই বলে ফসফোরাইলেশন। ফসফেট প্লাস সজীব, আমার নাম সজীব, তাহলে আমার এটা তুমি লিখলা যে সজীব 1 ফসফেট, ধরো আমার সাথে, তাহলে সজীবের ফসফোরাইলেশন হলো। এখন মন দিয়ে চিন্তা করো তো, ভালো করে তাকাও, এই শব্দটা আরও এক জায়গায় শুনেছো তুমি, সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণে এটার নাম কি ছিল? কি ফসফোরাইলেশন ছিল বলো? সালোক সংশ্লেষণে, ভেরি গুড, সালোক সংশ্লেষণে এটার নাম ছিল ফটোফসফোরাইলেশন। আর এই জায়গাতে এইটার নাম অক্সিডেটিভ, অনেকেই এগুলো কিচ্ছু বোঝে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ভাই খেয়াল করো, দুইটাই ফসফোরাইলেশন, এবং দুটাতেই আমাদের লক্ষ্য এক,
এটিপি তৈরি করা, এটিপি তৈরি করা দুইটা জিনিসই আসলে দিন শেষে একই জিনিস, ফসফোরাইলেশন বা এটিপি তৈরি করা। কিন্তু একটাতে একটাতে আলো হলো তোমার মেইন প্রভাবক। ফটোর সাহায্যে ওই ফসফোরাইলেশনটা হবে, আলোর সাহায্যে। আর এইটাতে জারণ বা অক্সিজেন হলো মেইন প্রভাবক। জিনিস তো একই, বিক্রিয়াটা একই, ভিতরের প্রসেসটা একই, কিন্তু একটাতে আলোর সাহায্যে ঘটে আর একটাতে অক্সিজেনের মাধ্যমে জারণ হওয়ার মাধ্যমে এটিপিটা উৎপন্ন হয়। সেই জন্য একটা হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, একটা ফটোফসফোরাইলেশন। এবং একটা হয় ক্লোরোপ্লাস্টে, একটা হয় সালোক সংশ্লেষণের সময়, আরেকটা হয় মাইটোকন্ড্রিয়াতে। আশা করি শব্দ দুইটা শুনে তোমরা এখন আকাশ থেকে আর পড়বা না। এবং দুটারই মূল উদ্দেশ্য দিন শেষে এটিপি তৈরি করা। একটা সালোক সংশ্লেষণের বিক্রিয়া আর একটা শ্বসনের বিক্রিয়া। ঠিক আছে, বুঝাতে পারলাম? বুঝতে পেরেছি? এই দেখো আমার যে যতটুকু কথা বললাম এইগুলা একটা বক্স দেওয়া আছে। ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন সালোক সংশ্লেষণে হয়, অক্সিডেটিভ সবাত শ্বসনে। ক্লোরোপ্লাস্টের ভেতরে থাইলাকয়েডের মেমব্রেনে, এইটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, ক্রিস্টি মানে মেমব্রেন, ওই ভাঁজগুলাকে বলে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার এই যে মাইটোকন্ড্রিয়ার এই ভাঁজগুলার নামই হলো ক্রিস্টি, যেখানে আঁকছি। তাহলে মুখস্থের কিছু নাই। ফটোতে আলো লাগে, আলো, সূর্যের আলো মূল শক্তির উৎস, অক্সিজেনের প্রয়োজন পড়ে না, এই জায়গায় অক্সিজেন লাগে। ওখানে যেহেতু আলো দরকার, আলোটাকে প্রসেস করার জন্য ফটো সিস্টেম লাগে। এই জায়গাতে তো আলোর প্রয়োজনই নাই, ফটো সিস্টেম লাগে না। ওই জায়গায় সূর্যের আলোটাকে আমরা এটিপিতে কনভার্ট করি। আর এইখানে খেয়াল করো, এখানে সূর্যের আলোটাকে এটিপি বানাই, এইখানে ইলেকট্রনের মাধ্যমে জারণ বিজারণের মাধ্যমে এটিপি তৈরি করা হয়। এই পার্থক্য, এটা পরীক্ষায় আসবে, ট্রু ফলস। কিন্তু তুমি যদি মুখস্থ করো, তুমি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হয়ে যেতে পারো। এই তো ভাই প্রচুর পড়াইলাম, ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট কথা, যে ওইখানে তোমাদেরকে পড়িয়েছিলাম যে ফটোফসফোরাইলেশনে, তোমাদের মনে আছে? তাহলে ফটোফসফোরাইলেশনের ইলেকট্রন বাহকগুলোর নাম কি ছিল? প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম এফ, ফিওফাইটিন, এই নামগুলা তোমরা পড়ছিলা, ফেরিডক্সিন, এইগুলা ছিল সালোক সংশ্লেষণের ইলেকট্রন বাহক বা থাইলাকয়েডের ইলেকট্রন বাহক। মনে আছে কিনা জানি না। তো দুইটা জিনিসকে এক করার সুযোগ নাই। ওদের বাড়ি থাইলাকয়েড, ওদের বাড়ি চট্টগ্রাম, ওদের বাড়ি চট্টগ্রাম। আর এখন যাদেরকে নিয়ে পড়বো ওরা আর এরা কিন্তু আলাদা। এদের বাড়ি মাইটোকন্ড্রিয়া বা ঢাকা, এরা কিন্তু আলাদা মানুষ। এদের নামগুলা কিরকম? এদের নামগুলো ওরকম ভালো নয়, জাস্ট নামগুলো একটু পড়ে ফেলো। এই নামগুলো একটু দেখো, NADH ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, সাইটোক্রোম কমপ্লেক্স, সাইটোক্রোম অক্সিডেজ। এরা এইখানকার ইলেকট্রন বাহক, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানকার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এরা হলো ইলেকট্রন বাহক, চারটা কমপ্লেক্স তৈরি করে। কমপ্লেক্স মানে কয়েকটা প্রোটিন মিলে একটা কমপ্লেক্স। তো এরা ওদের মতো এরা হলো ইলেকট্রন বাহক। এগুলো কেন পড়বো? এগুলো পড়ে খুব একটা যে তুমি উন্নতি করতে পারবে তা না, জাস্ট এমসিকিউ এর জন্য, জাস্ট এমসিকিউ এর জন্য নামগুলো দুই একবার পড়বা যাতে দেখলে চিনতে পারো। বুঝাতে কি পেরেছি? এই যে ছবির মধ্যে দেখো, এইটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির একটা ছবি। এইখানকার ছোট্ট একটা ছবি আমি যদি এরকম বড় করি, এই যে এইখানকার কেটে নিয়ে এখান থেকে একটা ছোট্ট এই জায়গাটুকু কেটে নিয়ে আমি বড় করে তোমাকে দেখাচ্ছি। কেটে নিয়ে তুমি যখন বড় করে দেখাবা এইরকম দেখাবে। এই যে এখানে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 4, ইলেকট্রনগুলো যখন যাবে, যেতে যেতে এই যে দেখো NADH-টা আলটিমেটলি যেতে যেতে FADH কি উৎপন্ন করবে? ATP। এই যে এখানে ATP উৎপন্ন হয়ে গেল, দেখতে পাচ্ছি।
দিন শেষে এটিপি তৈরি করাই হলো আমাদের মূল কথা। লিখাই আছে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন, এইটা হলো মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন। ঘটনাটা কোথায় ঘটতেছে? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে, ভেতরের মেমব্রেনে। এইটার ভেতরের প্রসেস চিত্র আঁকতে হবে না, জাস্ট বুঝার জন্য, জাস্ট বুঝো। চিত্র মিত্র কিছুই আঁকতে হবে না, প্যারা খাওয়ার কোনো কারণে, এই জিনিস আইতো না পরীক্ষায়। এই তো ভাইয়া, আলটিমেটলি এখান থেকে দিন শেষে এটি উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়, কেন হয়? আমি মনে করি না এটা এইচএসসিতে আসবে, না এটা অ্যাডমিশন টেস্টে আসবে। রাইট? যেটা আসবে না সেইটা পড়ে সেইটা পড়ার কোনো মানে হয় না। ওকে, বেসিক আইডিয়াটা আমি বুঝবো, আর এমসিকিউ এর জন্য যতটুকু লাগে ততটুকু পড়বো। এমসিকিউ এর জন্য আরেকটা লাইন লাগবে, সেটা হলো এটিপি তৈরির এই প্রক্রিয়ায় কোন এনজাইম ব্যবহৃত হয়? এটিপি সিনথেস। এই এনজাইমটার নাম তোমাকে সম্মানের সাথে নিতে হবে। এই এনজাইমটার নাম তোমাকে মোটামুটি সম্মানের সাথে নিতে হবে। সম্মান, সম্মান। সবাই লিখে নাও। ঠিক আছে, ওকে ভাই। ইদানিং মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, কিছু পরামর্শ দেন না কিভাবে মোবাইল ব্যবহার কমাবো? খুব কঠিন, খুব কঠিন। মোবাইল একদম বন্ধ করে দূরে পাঠিয়ে দেওয়া ছাড়া কোনো গতি নাই। মোবাইল অ্যাডিকশন কমানোর একটাই উপায়, মোবাইলকে চোখের সামনে না রাখা। জাস্ট মোবাইলকে চোখের সামনে না রাখা, মোবাইল এক রুমে, তুমি এক রুমে, এটা ছাড়া মোবাইল অ্যাডিকশন কমানোর কোনো পথ নাই, কোনো পথ নাই। ইটিসিতে কোনো এটিপি তৈরি হয় না। ঠিক আছে, ভেরি গুড। এখন একটা অসাধারণ লাইন বলবো আমরা, একটা অসাধারণ লাইন বলবো, একটা অসাধারণ লাইন বলবো। তোমরা সবাই আশা করি এই শব্দ দুটো জানো। একটার নাম ইনভেনশন, আরেকটার নাম ডিসকভার। বিজ্ঞানীটার নাম ভুলে গেলাম, মনে হয় বিজ্ঞানী প্রিস্টলি হতেই পারে, তোমরা একটু গুগল করে নিও। প্রথমবারের মতো অক্সিজেন আবিষ্কার করেন 1600 সামথিং সালে। আমি খুব অবাক হয়ে যেতাম যে 1600 সালে অক্সিজেন আবিষ্কার করলো, এর আগে মানুষ বাঁচত কিভাবে? অক্সিজেনের আবিষ্কার এত পরে হলে এর আগের মানুষজন কিভাবে বাঁচত দুনিয়াতে? পরে গিয়ে বুঝতে পারলাম যে এই আবিষ্কার মানে হলো ডিসকভার। যেখানে প্রকৃতিতে আগে থেকেই অক্সিজেন ছিল, এই অক্সিজেনটা নিয়ে যে মানুষ বেঁচে থাকে, এই জিনিসটা বা অক্সিজেনটাকে আলাদা করছে প্রথমবারের মতো এই বিজ্ঞানী প্রিস্টলি। এইটার নাম হলো ডিসকভার। আর যেটা পৃথিবীতে কোনো দিন ছিল না, যেমন ধরো এই যে আইফোন আবিষ্কার, এইটা পৃথিবীতে ছিল না। ধরো প্রথমবারের মতো ল্যাপটপ বা কম্পিউটার আবিষ্কার, এইগুলোকে বলা হয় ইনভেনশন, যেটা পৃথিবীতে নতুন করে তৈরি হবে। তো এইখানে যে একটা লাইন লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে, যে লাইনটা কোথায় দেখো লেখা আছে, লাইনটা কই? ইটিসিতে, এই যে ইটিসিতে কোনো এটিপি তৈরি হয় না। ঠিক আছে, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। এইখানে 1 নম্বর লাইন যেটা বুঝতে হবে, এইখানে নতুন করে কোনো এটিপি তৈরি হবে না। মেইনলি কি হবে? তৈরি কি হচ্ছে? তৈরি তো হচ্ছে না। মেইনলি যেটা হচ্ছে সেটার নাম হলো কনভার্সন হচ্ছে। ব্যাংক কি তোমাকে নতুন করে তোমার জন্য টাকা বানিয়ে তোমাকে দিবে? ব্যাংক কি নতুন করে তোমার জন্য টাকা বানিয়ে দিবে, নাকি তোমার চেকটাকে টাকায় কনভার্ট করবে?
আমাদেরকে সবার আগে এই কথাটা বুঝতে হবে, গ্লাইকোলাইসিসে যেমন এটিপি তৈরি হয় দুইটা, ক্রেবস চক্রে এটিপি তৈরি হয় দুইটা, এগুলো এটিপি তৈরি হয়, কিন্তু এই জায়গায় কিন্তু এটিপি তৈরি হয় না। এই জায়গায় 1 নম্বর কথা হলো কনভার্সন হয়, এইটা মেইন কথা। ঠিক আছে, ওকে ওকে, এইটা হলো 1 নাম্বার লাইন। আর এইখানে একটা টার্ম সবসময় ব্যবহৃত হয় যে আলটিমেটলি প্রক্রিয়াগুলো কি ধরনের প্রক্রিয়া, কেমি অসমোসিস। কেমি অসমোসিস, ব্যাপারটাকে আমি জটিল করব না, শুধুমাত্র একটা ছোট্ট কথা বলি, অসমোসিস কথা মানে হলো অভিস্রবণ, জাস্ট একটু জেনে রাখো। আর কেমি মানে কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, এটা তো বুঝোই। তাহলে অভিস্রবণ কথাটা পানির জন্য প্রযোজ্য, একটা বৈষম্য ভেদ্য পর্দার মধ্য দিয়ে বিভিন্ন ওই ঘনত্বের দ্রবণের সাথে অভিস্রবণ কথাটার সাথে আমরা পড়ালেখা করেছি, এই চ্যাপ্টারেই পড়েছি। যখন কোষের, আমাদের এটা একটা কোষ, এই কোষের প্লাজমা মেমব্রেন বা ভেতরে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ারও যে মেমব্রেন, এই মেমব্রেনের ভেতরে বাইরে হাইড্রোজেন, পটাশিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, এই যে এই আয়নগুলো যাতায়াত করে, এই যাতায়াত করার একটা প্রক্রিয়ার নাম হলো কেমি অসমোসিস। কেমি অসমোসিস প্রক্রিয়া। অসমোসিস প্রক্রিয়ায় আমরা কি দেখি, এই যে তুমি একটা চুপসানো একটা আঙুর, তুমি চুপসানো একটা আঙুর পানির মধ্যে দিয়ে দিলা, সারা রাত রাখলা, দেখবা সকালবেলা আঙুরটা ফুলে গেছে, আঙুরটা ফুলে গেছে। পানি, বাইরে বেশি পরিমাণে পানি ছিল, ভেতরে কম পানি ছিল, ভেতরে ঘনত্ব বেশি, বাইরে ছিল ঘনত্ব কম। পানির জন্য কম ঘনত্ব থেকে সে পানি বেশি ঘনত্বে মুভ করলো, এটা একটা অভিস্রবণ। তো এইখানেও খেয়াল করো, জিনিসটা কিন্তু মজাদার, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে মুভ করছে, এটার নাম অভিস্রবণ। এটা তো আমরা বুঝি সবাই, এটাই আমরা সবাই বুঝি। কেমিক্যাল পদার্থগুলো যখন এই রকম এক ঘনত্বের জায়গা থেকে আরেক ঘনত্বের জায়গায় মুভ করে, সেই প্রসেসটাকেই জাস্ট বলা হয় কেমি অসমোসিস। তো এইখানে যে কোনো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, এই ঘটনাগুলো কোথায় ঘটে, এই ঘটনাগুলো ঘটে মেমব্রেনে। এই যে তাকায় দেখো, প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন ভেতর থেকে, তাকায় দেখো ছবিতেই দেওয়া আছে, বাইরের দিকে যাচ্ছে। প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন ভেতর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, আবার এখানে বাইরে থেকে ভেতরে আসতেছে। তো এই জিনিসটা আলটিমেটলি এই যে এইখানে গিয়ে এইটাকে বলা হচ্ছে কেমি অসমোসিস। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সো মেইন আইডিয়া হলো এইটা। তবে এখানে নতুন করে কোনো এটিপি তৈরি হয় না। এখানে কি হয়, এই যে দেখো, কেমি অসমোসিস প্রক্রিয়া একটি প্রক্রিয়া, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এর মানেটা কি? গ্রেডিয়েন্ট মানে পার্থক্য। আমরা গ্রেডিয়েন্ট কথাটা তোমরা সবাই জানো, যারা একটু কম্পিউটার আছে যাদের কাছে, তারা গ্রেডিয়েন্ট পাওয়ার পয়েন্ট ইউজ করবা। গ্রেডিয়েন্ট শব্দের অর্থ পার্থক্য, এই রকম। গ্রেডিয়েন্ট, উপরেরটা নিচেরটার মধ্যে কত পার্থক্য, এই জায়গার সাথে এই জায়গার কত পার্থক্য। তো এই কোষ, এই মেমব্রেনের দুই পাশে হাইড্রোজেন অণুর ঘনত্বের পার্থক্য, এই আদান প্রদান হতে হতে এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, দিস ইজ কল্ড কেমি অসমোসিস। এখন এইখান থেকে আমাদের কি আসবে, এইখান থেকে ভাইয়া আমাদের এমসিকিউ, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, এর বাইরে আপাতত কিছু আসবে না। যেহেতু আপাতত কিছু আসবে না, অক্সিজেনের প্রয়োজনীয়তা, এখান থেকে এমসিকিউ আসবে। সবাত শ্বসনের সব পর্যায়ে অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে কেবলমাত্র ইটিসির শেষ পর্যায়ে কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য। তাহলে প্রশ্ন আসবে, অক্সিজেন কোথা থেকে ইলেকট্রন গ্রহণ করে? কমপ্লেক্স 4 এর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে। এইটুকুই আপনি পড়বেন,
এর বেশি কিছু পড়বেন না। এই প্যারাটা আমি আপনাকে আগেই পড়িয়েছি, জাস্ট এইটা আপনার আগেই পড়া, এইটা আপনি আগেই রিভাইজ করবেন, ঠিক আছে? দেখো এটা কিন্তু আগেই পড়াইছি সেদিন, একদম প্রথম ক্লাসে এটা পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে ওকে ফাইন। শ্বসনিক বস্তু প্যারা খাওয়ার কিছু নেই, এটা আমরা পড়ে ফেললাম। এইটা তোমার হোমওয়ার্ক। গ্লাইকোলাইসিসে কি কি উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিডের যে অক্সিডেশন 2 নাম্বার ধাপে কি উৎপন্ন হয়, এইটাতে কি উৎপন্ন হয়, ইটিসিতে কনভার্ট। এইটা পরীক্ষায় আসবেই, 100-তে 100 আসবেই আসবেই। প্রথম ক্লাসেই, দ্বিতীয় ক্লাস, গতকালকেই প্রথম ক্লাসেই পড়াইছি একদম। এখন দেখলে যে বুঝবে না সে বোকা, যে এটা বুঝবে না সে এটা বোকা, রাইট? এইটা আসবেই লিখা, দেখা মাত্র বুঝবা, এখন না বুঝার কোনো কারণ নেই, প্রত্যেকবার এটি আলোচনা করলাম। আর এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এইখানে একটা এমসিকিউ দেওয়া আছে। আব্দুল্লাহ জিহান, একটু ধৈর্য ধরো রে ভাইয়া, আমি একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি, আমার নিজেরই সামনে একটা পরীক্ষা আছে, আমি সেই জন্য একটু সময় নিচ্ছি, বাট আসবে। তোমরা কেবল ফার্স্ট ইয়ার শেষ করলা, এতটা উতলা হওয়ার দরকার নেই। অনেকেই শুরু করে দিচ্ছে, কিন্তু সেগুলো খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না, কারণ এই বছর আলটিমেটলি কতদূর যাবে পরিস্থিতি কে জানে। তো জিহান আসবে। আর দেখো এখানে এই ছোট্ট একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক করতে তো ভালোই লাগে। দেখো 1 অণু গ্লুকোজ, ধরো তুমি এই গ্লুকোজটাকে বাইরে 1 মোল গ্লুকোজ নিলা, 1 মোল গ্লুকোজ নিয়ে তুমি এটাকে আগুনে পুড়াইলা। আগুনে পুড়ালে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হওয়ার কথা, এরা বলতেছে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে তুমি যদি 1 মোল গ্লুকোজকে আগুনে পুড়াও। কিন্তু এই 1 মোল গ্লুকোজ তুমি যখন খাইলা, খাওয়ার পরে তোমার শরীরে উৎপন্ন হচ্ছে 36 অণু এটিপি। 1 অণু এটিপি সমান 10 কিলো ক্যালোরি। তার মানে আলটিমেটলি 1 মোল গ্লুকোজ থেকে তোমার শরীর তোমাকে শক্তি দিচ্ছে কতটুকু, 360 কিলো ক্যালোরি। ব্যাপারটা কিন্তু খুব মজাদার। দেখো তোমার শরীর গ্লুকোজটাকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করতে পারে 360 কিলো ক্যালোরি, কিন্তু এই গ্লুকোজটা তুমি যদি বাইরে আগুনে পুড়াও তাহলে তাপ শক্তি পাবা 686 কিলো ক্যালোরি। কোথায় 686, কোথায় 360? ক্যালকুলেটর মারো, 360 ভাগ 686, ক্যালকুলেটর জানাও কত আসে, জানাও কত আসে। পয়েন্ট 52 মানে 52%। তার মানে এই যে শ্বসন যে প্রক্রিয়াটা, এই যে শ্বসন প্রক্রিয়াটা, এই শ্বসন প্রক্রিয়াটার কার্যদক্ষতার অঙ্ক তোমরা ফিজিক্স ফার্স্ট পেপার কাজ শক্তি ক্ষমতায় করেছো। কার্যদক্ষতা বলে একটা টার্ম দেওয়া আছে, এটা কার্যদক্ষতা তুমি যদি হিসাব করো, এইটা এই শ্বসন প্রক্রিয়ার কার্যদক্ষতা 52%। আল্লাহ পাক এই প্রক্রিয়াটা বানিয়েছেন, নিশ্চয়ই 52%ই আমাদের জন্য সাফিসিয়েন্ট, 52%ই আমাদের জন্য মঙ্গলজনক। সেই জন্য শ্বসন প্রক্রিয়ার কার্যক্ষমতা 52%। এটার কার্যক্ষমতা কিন্তু 100% নয়, এইটাই বলা হয়েছে কর্মদক্ষতা, কার্যক্ষমতা বা কর্মদক্ষতা। এখানে লিখেছে 55.4% বা তারও কম। আসলে তুমি যদি 38 অণু এটিপি ধরো তাহলে আসবে 55.4। তো স্যার চাইলেই বইটা আপডেট করতে পারে, আবুল হাসান স্যার করে 52% লিখে দিতে পারে। আসলে এটা 52%ই হবে। অনেকের মতে 40%, এই অনেকের মত এমসিকিউতে থাকলে দাগায় দিবা, এইটাই মেইন কথা। ওকে, ঠিক আছে। অবাধ শ্বসন আমরা পড়ে ফেলেছি। অবাধ শ্বসন 2 জায়গায় হয়। এক, মন দিয়ে শোনো, যাদের মাইটোকন্ড্রিয়া নাই, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আদি কোষে। আর প্রকৃত কোষে কখন হয়? প্রকৃত কোষে যখন অক্সিজেনের অভাবে। অবাধ শ্বসন কোন জায়গায় হয়? 2 জায়গাতেই হতে পারে। অবাধ শোষণ কোথায় হতে পারে? অবাধ শোষণ 2 জায়গাতেই হতে পারে।
আদি কোষে হতে পারে, প্রকৃত কোষেও হতে পারে অক্সিজেনের অভাব হলে। ঠিক আছে, যেখানে অক্সিজেন প্রয়োজন নাই। তো অবাধ শোষণ মানে যেখানে অক্সিজেন লাগে না। এই বিক্রিয়ায় দিন শেষে 2 অণু এটিপি উৎপন্ন হবে। খেয়াল করো 20 কিলো ক্যালোরি মানে কি? 20 কিলো ক্যালোরি মানে 1 কিলো ক্যালোরি মানে 10 1 অণু এটিপি মানে 10 কিলো ক্যালোরি। দ্যাটস ইট। এখন অবাধ শ্বসনের বিক্রিয়াটা 2 রকম। অবাধ শ্বসনের বিক্রিয়াটা 2 রকম। এইটা একটুখানি জানিয়ে দিই। অবাধ শ্বসনে 2 রকম বিক্রিয়া হতে পারে। এখানে কিন্তু অক্সিজেন নাই, জাস্ট গ্লুকোজটা ভাঙবে। হয় এরকম হবে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে ও 2 অণু এটি উৎপন্ন হবে, না হয় 2 অণু মদ ইথানল উৎপন্ন হবে, সাথে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সাথে 2 অণু এটিপি উৎপন্ন হবে। ভাই তাকায় দেখো, একটু তাকায় দেখো। অবাধ শ্বসনের বিক্রিয়া কিন্তু 2 রকম হতে পারে। এই বিক্রিয়াটা হয় মূলত ব্যাকটেরিয়াতে। আদিকোষের জন্য এই বিক্রিয়াটা, আদিকোষ তাদের শরীরে গ্লুকোজ ভেঙে 2 অণু ইথানল তৈরি করে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, 2 অণু এটিপি তৈরি করে। আর মানব দেহ বা উন্নত প্রাণীতে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। মানব দেহে কিন্তু মদ উৎপন্ন হয় না। মানব দেহে এই বিক্রিয়াটা ঘটে অবাধ শ্বসনে। অবাধ শ্বসনের বিক্রিয়া 2 রকম। এইটা বইয়ের মধ্যেও দেওয়া, কিন্তু অনেকে বইয়ের মধ্যে পড়ে জিনিসটা নাও বুঝতে পারো। তাহলে আলটিমেটলি অবাধ শোষণে অ্যালকোহল তৈরি হতে পারে বা ইথানল, যেটা আমরা জানি। এইটা কোথায় ঘটে? এই বিক্রিয়াটা ঘটে মূলত ইস্ট এবং ব্যাকটেরিয়াতে। আর মানুষের দেহে কোনটা ঘটে? মানুষের দেহে, দেখো মানুষের দেহে, প্রাণীতে মূলত এই ঘটনাটা ঘটে। কথা ক্লিয়ার? যেই বোল্ড হরফের লাইনটা এই জায়গায় এই স্লাইডে লিখে দিলাম আমি, আশা করি ব্রেনের মধ্যে ঢুকেছে। ওকে, বুঝতে পেরেছো? এই পুরো জিনিসটা এগুলো কিন্তু প্রাণী দেহে ঘটে। প্রাণী দেহে মানে প্রাণ, জীব দেহে। প্রাণ বলতে জীব দেহে। যতক্ষণ জীব দেহে ঘটবে ততক্ষণ তুমি জীব দেহে ঘটে, এটাকে অবাধ শোষণ বলতে পারবা। ভালো করে মন দিয়ে শোনো। গ্লুকোজ থেকে 2 অণু ইথানল প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু এটিপি যখন উৎপন্ন হবে, এটিপি, এইটা যখন জীব দেহে উৎপন্ন হবে তখন তুমি সেটাকে বলবা অবাধ শ্বসন। ভালো করে তাকিয়ে দেখো। আর হুবহু একই বিক্রিয়া, হুবাহু একই বিক্রিয়া যখন কোষের বাইরে ঘটবে, তুমি চাইলে এই বিক্রিয়াটা কোষের বাইরেও ঘটাতে পারো। এটা যখন জীব দেহের বাইরে ঘটবে, কোষের বাইরে, তুমি এখন কোষের বাইরে, এখানে কোন এনজাইম? এনজাইমটার নাম ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এটা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর একটা, জাইমেজ এনজাইম। এই এনজাইমটা দিলে পৃথিবীর যে কোনো গ্লুকোজ মদে পরিণত হবে। তখন এই জিনিসটাকে তুমি আর অবাধ শোষণ বলতে পারবে না, এইটাকে তখন তোমাকে বলতে হবে ফার্মেন্টেশন। ভাইয়া বিক্রিয়াটা কিন্তু সেম, মানুষের আবিষ্কার করা প্রাচীনতম বিক্রিয়া। এই বিক্রিয়াটা ব্যাকটেরিয়ারাও ব্যবহার করে, তখন এটার নাম হয় অবাধ শোষণ। এই বিক্রিয়াটা মানুষ যখন তৈরি করে, মদ তৈরি করে, মদ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন এনজাইম সাহায্য করে? জাইমেজ এনজাইম সাহায্য করে। আজ থেকে 4-5 হাজার বছর আগে থেকে মানুষ মদ বানায়। মানুষের আবিষ্কার করা প্রথম কার্যকরী বিক্রিয়া কিন্তু পৃথিবীর ইতিহাসে এইটাই, যে পচা ভাত থেকে মদ বানায় ফেলে। তো এইটাই কিভাবে বানায় দেখো। তুমি যদি বাজার থেকে জাইমেজ এনজাইম কিনে আনতে পারো, জাইমেজ এনজাইম কোথায় পাওয়া যায়? জাইমেজ এনজাইম ইস্টের মধ্যে পাওয়া যায়। ইস্ট, বাজারে ইস্ট কিনতে পাওয়া যায়। যারা বাজারে গেছো, পটের মধ্যে ইস্ট কিনতে পাওয়া যায়। আর তুমি গ্লুকোজ কিনে আনো, গ্ল্যাক্সোজ ডি এবং ইস্ট মিশাও, ওটার মধ্যে একটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে মদ তৈরি হবে। গুণগত মান কতটুকু ভালো হবে সেটা আমি জানি না, আমার এই বিষয়ে আইডিয়া নাই। কিন্তু রসায়ন বলে যে সেই জায়গায় ইথানল উৎপন্ন হবে এবং বুদবুদ উৎপন্ন হবে। বুদবুদটা হলো কার্বন ডাইঅক্সাইড। এই প্রক্রিয়াতেই মদ তৈরি করা হয়। দ্যাটস দ্য ট্রুথ। এবং এই বিক্রিয়াটাই যখন
ব্যাকটেরিয়ার কোষে ঘটে তখন সেটাকে আমরা বলি অবাধ শ্বসন। এই জিনিসটাকে আদৌ বুঝতে পারছো তোমরা? বলো তো, অবাধ শ্বসনের বেসিক আইডিয়াটা কি বুঝতে পারছো? দ্রুত বলো, দ্রুত, আর 10 মিনিটে চ্যাপ্টারটা শেষ করতে হবে। আইডিয়াটা ক্লিয়ার? ভেরি গুড, থ্যাংক ইউ। এই কথাগুলো দেখো বইয়ের মধ্যে লেখা আছে, জাস্ট আহামরি এগুলো কিছুই না। এই যে দেখো, ফার্মেন্টেশন বা গাজন, এটা কখন হবে? কোষের বাইরে। এখানে অক্সিজেনের তো প্রয়োজনই নাই, বুঝাতে পারলাম? এবং এই যে পার্থক্য দেওয়া আছে, এই যে অবাধ শ্বসন এইটা জীবিত কোষের মধ্যে হয়, আর ফার্মেন্টেশনটা কোষের বাইরে, তাই তো? ওকে। অবাধ শ্বসনটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্লাস ব্যাকটেরিয়া। এখানে একটু ছোট্ট এই 2 নাম্বার পয়েন্টটা অনেককে কনফিউজড করবে। এই 2 নাম্বার পয়েন্টটা আসলে অনেককে কনফিউজড করবে। এখানে একটা গ্যাঞ্জাম আছে। শুধুমাত্র ছত্রাক ও ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়, এই যে লাইনটা, এই লাইনটা আসলে ভুল। এই লাইনটা ভুল, উদ্ভিদে না, এটা হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ দ্বারা। এইখানে লেখো উদ্ভিদ দ্বারা। ব্যাপারটা কি? উদ্ভিদের দেহে তো হচ্ছে না। তুমি একটা পটের মধ্যে গ্লুকোজ নিলা, এটা হলো গ্লুকোজ। এর মধ্যে তুমি ইস্ট ঢেলে দিলা, ইস্ট। ওই ইস্টগুলো এই জায়গায় আসলো, ইস্ট হলো ছত্রাক। ওই ইস্টের শরীর থেকে জাইমেজ এনজাইম যখন এই জায়গায় ঢুকবে, হলুদগুলো হলো জাইমেজ এনজাইম। এই জাইমেজ এনজাইম যখন ঢুকবে, তখন এই জাইমেজ এনজাইম আর এই গ্লুকোজ, এই দুইজন মিলিত হয়ে তৈরি করবে ইথানল। আলটিমেটলি পরবর্তীতে এই জিনিসটা পুরোটা ইথানলে পরিণত হবে। এই লাইনটা লিখে পোলাপানকে নিয়মিত ভুল করানো হয়। এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়া তুমি যদি দাও তাহলে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে হয় মানে এটা আলটিমেটলি ব্যাকটেরিয়ার মধ্যে হয়। আর উচ্চ শ্রেণীর যে কোনো জীবেই তো হতে পারে, মানুষের শরীরেও তো হয়। অক্সিজেনের অভাব হলে মানুষের শরীরেও এইটা হয়। বুঝাতে পারলাম? যেহেতু এটা মানুষের শরীরে হয়, কোষের বিভিন্ন এনজাইম অংশগ্রহণ করে। আর ওটা যেহেতু কোষের বাইরে, ওই যে বিভিন্ন এনজাইম যা কোষের বাইরে নিঃসৃত হয়, এই যে এনজাইমটা কোষের বাইরে আসলো, সেইগুলো ব্যবহৃত হয়। এই তো দেহের ভেতরের গ্লুকোজ, আমরা তো আমাদের গ্লুকোজটাকেই ব্যবহার করি। আর এইখানে তুমি বাজার থেকে কিনে আনবা গ্লুকোজ, গ্লুকোজ কিনে আনে তুমি গাজনটা করবা। এটা লিখতে ভুল করছে এখানে। আমাদের এনজাইমগুলোর নাম কার্বক্সিলেজ ডিহাইড্রোজিনেজ, ওখানকার এনজাইমের নাম জাইমেজ। মাত্র পড়ালাম এনজাইমটার নাম কি? জাইমেজ এনজাইম, রাইট? এই প্রক্রিয়ায় কোষের ভেতর অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ব্যাকটেরিয়ার শরীরে। আর এই প্রক্রিয়ায় কোষের বাইরে অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দ্যাটস ইট। ব্যাপারটা আহামরি কিছু না। আর কোষের মধ্যে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, এটা তো কোষের মধ্যেই হচ্ছে। এই প্রসেসটা চালাইতে তোমাকে হয়তোবা গ্লুকোজটাকে পানির সাথে মিশাই নিতে হবে। গ্লুকোজটার মধ্যে এমনি দিয়ে দিলে তো হবে না, গ্লুকোজটাকে পানির সাথে গুলাইতে হবে। তারপর ওর মধ্যে তুমি ইস্ট ঢেলে দিবা, তৈরি হবে ইথানল। মদ তৈরি করার 101টি উপায়। পরবর্তীতে দেখা যাবে যে পোলাপান এটাকে মদ বলতেছে যাতে বোঝার সুবিধা হয়। এবং এইটাই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজড বিক্রিয়াগুলোর একটা। আমাদের দেশে তো আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের দেশে মদ বা মুসলমানদেরকে তো মদ এমনি হারাম, কিন্তু তারপরেও মদ বা ইথানল, মদ বলতে যাতে বুঝতে সহজ হয়, ইথানল কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য। শুধুমাত্র খাবার জন্য না, ঔষধ তৈরিতে এবং যে কোনো কসমেটিক্স, মেয়েরা যে কসমেটিক্স ব্যবহার করো বা যে কোনো প্রোডাক্ট, কেমিক্যাল যে কোনো প্রোডাক্ট তৈরিতে কিন্তু ইথানল খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রক্রিয়াটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি চর্চিত প্রক্রিয়া, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেটা ব্যবহার করা হয় প্রত্যেক দিন। লাখ 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 ঘরে এটা চলে। এই লাখ লাখ ফ্যাক্টরিতে এই প্রক্রিয়াটা চলছে। এবং এইটা যে চলছে, এইটাই এখানে লেখা আছে অবাধ শ্বসন বা ফার্মেন্টেশনের ব্যবহার। অবাধ শ্বসন আসলে হওয়া উচিত না, আসলে জিনিসটা হবে ফার্মেন্টেশনের ব্যবহার। বুঝাতে পারলাম? আমরা তো আসলে অবাধ শ্বসনকে ব্যবহার করি না, ব্যাকটেরিয়াটার শরীরের ভেতরেরটা তো না, আসলে ফার্মেন্টেশনের ব্যবহার। কিন্তু যেহেতু
ফার্মেন্টেশন আর অবাধ শোষণ কাছাকাছি, একই জিনিসের জাস্ট এপিটোপিট, সেই জন্য অবাধ শোষণের গুরুত্ব আসলে এগুলো লিখতে হবে। জিনিসটা আসলে কার গুরুত্ব? এই জিনিসটা আসলে ফার্মেন্টেশনের গুরুত্ব, কোষের বাইরের প্রক্রিয়ার গুরুত্ব। তো এখন প্রিয় ভাই ও বোনেরা, তাহলে এই যে দেখো, এবং এই বিক্রিয়াটাকে এখানে যেহেতু জাইমেজ এনজাইম ব্যবহৃত হয়, এই মদ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় কিন্তু জাইমোলজি। দেখতে পাচ্ছ, অ্যালকোহল, মদ, পাউরুটি এগুলো তৈরি করা হয়। এই যে আমাদের পাউরুটিগুলো ফুটো ফুটো, পাউরুটিগুলো একদম ফুটা ফুটা মোটা মোটা, ফাঁকা 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 ফাঁকা, তাই না, স্পঞ্জের মতো। কেন? কারণ ওই যে কার্বন ডাই অক্সাইডটা হাওয়া হয়ে উড়ে চলে যায়, সেইটার কারণে। আমরা এখন দেখব, সেই জায়গায় যাচ্ছি ফার্মেন্টেশনের ব্যবহারে, আমরা ওই জায়গায় যাব, আস্তে আস্তে যাব। সবার আগে লিখে নাও, এখান থেকে যদি একটা সিকিউ আসে, এখান থেকে যদি একটা সিকিউ আসে, সেইটা এইটা, অবাধ শোষণের গুরুত্ব, ভাইয়া ঘ নাম্বারে আসবে, এইটা A to Z পড়তে হবে। অবাধ শোষণের গুরুত্ব, এটা কিন্তু ঘতে তোমার পরীক্ষায় আসবে, সিকিউ এর প্রশ্ন। সালোক সংশ্লেষণের একটা প্রশ্ন আসবে ধরো গতে, আর ঘতে দিয়ে দিবে অবাধ শোষণের গুরুত্ব, বা গতে আসবে শোষণ দিয়ে দিল, গতে দিয়ে দিল ওই যে শক্তির হিসাবটা দিল ওই বক্সটা, বা গ্লাইকোলাইসিসের ধাপ, আর ঘতে কি আসবে? অবাধ শোষণের গুরুত্ব। এই গুরুত্বটা এমসিকিউ আসবে প্লাস সিকিউ আসবে, গুরুত্ব দিয়েই পড়তে হবে, এটাকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নাই। দেখো কিসে কিসে ব্যবহৃত হয়, আমি পড়াই দিচ্ছি। একটা হলো বেকারি শিল্প, এই যে দেখো, ইস্ট ছত্রাকের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগানো হয়। ময়দা এবং চিনি দিয়েই তো পাউরুটি তৈরি হয়, ময়দা চিনিটা দিয়ে প্রথমে পাউরুটিটার লেভেলটা তৈরি করলো, এরপর এর মধ্যে ইস্ট যোগ করা হয়, গরম করা হয়। ইস্টগুলো যখন এই বিক্রিয়াটা চালালো, বিক্রিয়াটা চালায় পাউরুটির ভিতরে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, অল্প পরিমাণে মদের মতো ইথানল তৈরি করলো, তারপর পাউরুটিটাকে তাপ দেওয়া হয়, ওই তাপে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়। যখন কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়, তখনই পাউরুটিটা ফাঁকা ফাঁকা, ওই যে দেখো না পাউরুটির ভিতরে ফাঁকা 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 ফাঁকা, ওইটা কেন? কারণ এই যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, পাউরুটিটা ফুলে উঠে অ্যালকোহল তাপে বাষ্প হয়ে যায়, ওই যে বাষ্পটা বের হয়, ওই জন্য আমরা যে পাউরুটি খাচ্ছি, অ্যালকোহলটাও কিন্তু বাষ্প হয়ে যায়, খেয়াল করো। কার্বন ডাইঅক্সাইডটাও বের হয়ে যায়, পাউরুটিটা ফুলে যায়, অ্যালকোহলটা উড়ে যায়। যদি অ্যালকোহলটা উড়ে না যাইতো, তুমি পাউরুটি খেয়ে কিন্তু মদ খাওয়ার মতো টোলে বেড়াইতা। বুঝাতে পারলাম? আমরা টোলে বেড়াই না, কারণ অ্যালকোহলটা উড়ে যায়। আর এটা দিয়ে তো মদ তৈরিই করা হয়, কারণ মদ তৈরির প্রধান বিক্রিয়াই এইটা। এখন তোমরা যারা জানো না, বিভিন্ন জিনিস থেকে মদ তৈরি হয়, যেমন বাংলা মদ, যেটাকে বাংলাদেশে বলে, সেটা তৈরি হয় আমাদের দেশে ইক্ষু থেকে, আমাদের দেশে যে বাংলা মদ তৈরি হয়, হ্যাঁ। তবে বিভিন্ন রস থেকে, ফলের রস থেকে মদ তৈরি, যেমন আঙুরের রস থেকে যে মদ তৈরি হয় সেটাকে বলে ওয়াইন, আপেলের রস থেকে যে মদ তৈরি হয় সেটাকে বলে সিডার। এটা তোমরা নাম শুনে থাকবা, ওয়াইনের নাম শুনে থাকবা, তোমরা রাম, হুইস্কি এগুলোর নাম শুনে থাকবা। মদের অনেক রকম প্রকারভেদ আছে, আমি এগুলো পুরোটা ক্লিয়ারলি জানি না, জ্ঞান পারপাসে যতটুকু জানা দরকার, বা যেহেতু বিভিন্ন ইন্টারন্যাশনাল মুভি বা ডকুমেন্ট সিরিজ দেখা হয়, সেগুলোতে দেখবে যে অনেক বলছে হুইস্কি ট্রাই করো, ব্র্যান্ডি ট্রাই করো, রাম খাও। এগুলো তো ইউরোপে বা বাংলাদেশের বাইরেই, ভারতেই তো খুবই কমন। সো ওরা এগুলো কিন্তু নিয়মিত খায়। বিভিন্ন ফ্রুট জুস থেকে মদ তৈরি হয়। তোমার আপাতত জানতে হবে আঙুরের রস থেকে ওয়াইন, আর অ্যাপেলের রস থেকে যে মদটা তৈরি হয় তার নাম হলো সিডার। তোমার এইটুকু জানলেই হবে। বুঝাতে পারলাম? ঠিক আছে, তো এটা তো মদ। এছাড়া মদ ছাড়া আরো অন্য অ্যালকোহল আছে না, বিউটানল, এটা তো ইথানল, ইথানলের পর কি প্রোপানল, বিউটানল, পেন্টানল, সেগুলোও তৈরি করা যায়। দেখো ওই কথাটাই লেখা আছে, কোথা থেকে? চিটাগুড় থেকে যে কোনো অ্যালকোহল তৈরি করা যায়। তারপর দুধ থেকে দই বানাইতে, দুধ থেকে দই বানাতেও একই জিনিস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুধ থেকে দই বানাও আর না বানাও, তোমার যে দুধটা ফেটে যায়, আমাদের বাসায়, তোমাদের বাসায় যে দুধ নষ্ট হয়ে যায়, তোমাদের প্রত্যেকের বাসায় জীবনে কখনো কখনো দুধ নষ্ট হয়েছে, দুধটা জাল দিয়ে বাইরে রেখে দিয়েছো, ফ্রিজে রাখোনি, সকালে উঠে দেখবে দুধ আর খেতে পারছো না, জাল দিবা ফেটে গেল। দুধ ফেটে যাওয়াটা কিসের কারণে হয়? এই ব্যাকটেরিয়াগুলোর কারণে। ল্যাক্টোব্যাসিলাস হেলভেটিকাস বা স্ট্রেপ্টোকোকাস ল্যাকটিস, তারা অবাধ শোষণ প্রক্রিয়ায় দুধটাকে ফাটায় দেয়, এবং ফাটা দুধ দিয়েই কিন্তু পনির, মাখন এগুলো তৈরি করা হয়। বুঝাতে পারলাম? তারপর আয়ুর্বেদিক ঔষধ শিল্পে কিছু ঔষধ তৈরি করা হয়। চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে ব্যাকটেরিয়াটার নাম মুখস্থ করবা। এই ব্যাকটেরিয়া মেগাথেরিয়াম, এটা এমসিকিউ আসবে। মাছ মাংস শিল্পে
একটা রিডিং দিলেই বুঝতে পারবা কোন ছত্রাকটা, এটা থেকে এমসিকিউ আসবে না, খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট পড়তে হবে। কোন কোন ভিটামিন তৈরি করা যায়? ভিটামিন B1 B2, B1 এর নাম থায়ামিন, B2 এর নাম রিবোফ্লাভিন, মুখস্থ করতে হবে, টনটনা মুখস্থ। B1 B2 এর নাম কি? এই ভিটামিনগুলো তৈরি করা যায় এই প্রক্রিয়ায়। ভিনেগার উৎপাদন, তোমরা অনেকেই ভিনেগার চিনো, কোন ব্যাকটেরিয়ার সাহায্যে? অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি, ভিনেগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড, তো ব্যাকটেরিয়াটার নামও অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি। তারপর এই যে আমরা বিভিন্ন সফট ড্রিঙ্কস খাই, স্প্রাইট, ফান্টা, পেপসি, কোকাকোলা তো ব্যান্ড, এগুলাও দেখো সাইট্রিক অ্যাসিডের গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়। পরীক্ষায় যদি আসে নিষিদ্ধ পানীয় কোকাকোলা কোথা থেকে তৈরি করা হয়? সাইট্রিক অ্যাসিডের গাজন প্রক্রিয়ায়। চামড়া শিল্পে কোন ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হয়? ভাইয়া মোট 11টা পয়েন্ট দেওয়া, এখান থেকে এমসিকিউ আসবে, গোল গোল দেওয়াগুলো থেকে এমসিকিউ আসবে, ক্লিয়ারলি বলে দিলাম। বাকিটা তোমাকে কয়েকবার পড়ে পরীক্ষার খাতা ভরায় আসতে হবে, হেডলাইনগুলো ভরায় আসতে হবে, ঠিক আছে? চ্যাপ্টারটা যেহেতু শেষ করতে হবে, পড়ার অর্থনৈতিক গুরুত্ব বলতে এই জায়গায় এখানে খুব গুরুত্বপূর্ণ শব্দটাই মিস করছে, অর্থনৈতিক গুরুত্ব। শ্বসনের এমনি গুরুত্ব আসবে না, আসলে অবাধ শ্বসনের অর্থনৈতিক গুরুত্ব আসবে, হ্যাঁ, এগুলো সব অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, তোমাদেরকে ওই দিন পড়িয়েছিলাম সালোক সংশ্লেষণ, PQ ফটোসিনথেসিস কোশেন্ট, আজকে পড়াবো RQ রেসপিরেটরি কোশেন্ট। ভাইয়া এইটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। উৎপাদে আছে কার্বন ডাই অক্সাইড, বিক্রিয়কে আছে অক্সিজেন। উৎপাদ বাই বিক্রিয়ক সমান এই কোশেন্টটা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ। গ্লুকোজের জন্য 6 অণু অক্সিজেন, এই জিনিসটা কি, পুরো গ্লুকোজটাকে পুরাইতে কয় অণু অক্সিজেন লাগে? এবং আলটিমেটলি ফার্মেন্টেশন আর অবাধ শোষণ দুটোই ব্যাকটেরিয়ায় হয়। ভালো মতো জিনিসটা একজন এখনো ক্লিয়ার না। রাইডা প্রশ্ন করেছে অবাধ শোষণ এবং ফার্মেন্টেশন দুইটাই কি ব্যাকটেরিয়ায় হয়? অবাধ শোষণ ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে হয়, আর ফার্মেন্টেশন ব্যাকটেরিয়া দ্বারা ব্যাকটেরিয়া শরীরের বাইরে হয়। এই ঘটনাটা বাইরের ঘটনা, ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়, আর এইটাতে ব্যাকটেরিয়ার শরীরে এটিপি তৈরি হয়, আর এইটাতে ব্যাকটেরিয়ার উৎপন্ন এনজাইম দ্বারা এই জিনিসটা করা হয়। ফার্মেন্টেশন এবং অবাধ শোষণ বিক্রিয়াটা একই, একটা ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে আর একটা ব্যাকটেরিয়ার শরীরে উৎপন্ন এনজাইম, যেমন জাইমেজ এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার শরীরের বাইরের ঘটনা। শুধু ব্যাকটেরিয়া না, ইস্ট একটা ছত্রাক ব্যবহার করে এই জিনিসটা করা হয়। ওই বইয়ের ওই লাইনটা পোলাপানকে অনেক বেশি প্যারা দেয়, আমি জানি না তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা। তো একটা গ্লুকোজকে পুরাইতে কয়টা অক্সিজেন লাগবে এবং তার বদৌলতে কয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেই জিনিসটার তুলনাটাকেই বলা হয় RQ। তো দেখো গ্লুকোজকে পুরাইতে 6টা অক্সিজেন লাগে, 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের সংখ্যা, তাহলে গ্লুকোজের শ্বসনিক কোশেন্ট 1। ভালো করে দেখ, এটা এমসিকিউ আসবে। তুমি যদি ম্যালিক অ্যাসিডকে পুরাও তাহলে 4টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পুরাইতে 3টা অক্সিজেন লাগবে। ম্যালিক অ্যাসিডের শ্বসনিক কোশেন্ট 1.33, টনটনা মুখস্থ করবা। অলিক অ্যাসিডের 0.71, এইটাকে পুরাইতে 51টা অক্সিজেন লাগবে, এর বিনিময়ে 36টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা এমসিকিউ আসবে। RQ এখান থেকে এমসিকিউ আসবে, বুঝাতে পারলাম? আর খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে একটা ভুল দেওয়া আছে, দেখো আমিষে অক্সিজেনের পরিমাণ কম থাকে, অক্সিজেনের পরিমাণ কম, আমিষ শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হলে এদের RQ এর মান 1-এর কম হয়। এখন তোমার যদি নর্মাল একটু মাথা ঠিক থাকে, তোমার যদি একটু ব্রেনটা ঠিক থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে এই লাইনটা একটা স্ববিরোধী লাইন। কেন স্ববিরোধী? ভাইয়া দেখো, এখানে আমরা হিসাব করতেছি কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বাই অক্সিজেনের সংখ্যা। এইটা যদি কম লাগে তাহলে ধরো কার্বন ডাই অক্সাইড লাগলো 10টা আর এইটা লাগলো 5টা, যদি কম লাগে উত্তর হবে 2। 1-এর চেয়ে কম না, নিচেরটা ছোট হওয়া মানেই এইটা সবসময় 1-এর চেয়ে বড় হবে। কিন্তু বইয়ের মধ্যে লিখলো কি অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেই জন্য RQ এর মান 1 হয়ে থাকে।
ঠিক আছে, এইখানে এই লেখাটা আসলে সঠিক না, এইখানে লাগবে যে অক্সিজেনের পরিমাণ এই জায়গায় হবে বেশি। প্রোটিনে অক্সিজেন বেশি লাগে, প্রোটিন পুরাইতে অক্সিজেন বেশি লাগে, সেই জন্য আর কিউ এর মান 1-এর কম হয়। কত হয়? অ্যারাউন্ড 0.8 লিখে রাখতে পারো, সবসময় 1-এর কম হবে। এই জায়গায় লিখবা, এই জায়গায় লিখবা বেশি, এটা কম না, এটা হবে বেশি, এটা হবে বেশি। হ্যাঁ, সবসময় অ্যারাউন্ড হবে 0.8। ঠিক আছে, শ্বসনের প্রভাবক হেডলাইন, তাপমাত্রা, মরে যাবা আজীবন তাপমাত্রা মনে রাখতে হবে। সালোক সংশ্লেষণে তাপমাত্রা কত? দ্রুত বলো, বাপরে বাপ 10টা 2 বাজে, দ্রুত বলো। সালোক সংশ্লেষণে তাপমাত্রা কত? দ্রুত বলো। 22 থেকে 35, এইটা 20 থেকে 35। আজীবন মেডিকেল ভর্তি পরীক্ষায় পোলাপান চান্স পায় না এটা ভুল করার কারণে। সম্পর্ক জাস্ট একই জিনিস, শ্বসনের সাথে সবার সাথে সম্পর্ক একই রকম। এই তাপমাত্রায় ভালো চলবে, কমে ভালো চলবে না, এর চেয়ে বেশিতে ভালো চলবে না। ঠিক আছে, অক্সিজেন, যত বেশি অক্সিজেন তত বেশি শ্বসন, সমানুপাতিক সম্পর্ক। যত বেশি পানি তত বেশি, সমানুপাতিক সম্পর্ক। আলোর সাথে তেমন কোনো সম্পর্ক নাই, তবে দিনের বেলা ভালো হয়, এই কথাটা বলতে পারো। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, কারণ এটা উৎপাদের মধ্যে আছে, কার্বন ডাইঅক্সাইড বাড়লে কমে যাবে, একমাত্র এর সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা। গ্লুকোজ হলো শ্বসনিক প্রক্রিয়ার প্রধান বস্তু, এটা জানতে পারো। এখান থেকে তেমন একটা প্রশ্ন আসবে না, জাস্ট নামগুলো পড়তে পারো, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। শ্বসনের গুরুত্ব রিডিং পড়বা, এটা সামাজিক বিজ্ঞান রচনার মতো, বিশাল সামাজিক বিজ্ঞান রচনার মতো। সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য, এইটা তোমার হোম টাস্ক। একটা লাইন তুমি যদি বুঝতে না পারো, আমি শিক্ষক হিসেবে ব্যর্থ। আমি গ্যারান্টি দিলাম, একটা লাইন কেন, একটা ওয়ার্ড নাই যেটা তুমি বুঝবা না পুরো ক্লাসটা করার পর। সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য, একটা ওয়ার্ড এখানে নতুন পাবা না যেটা আমি পড়াইনি। এইটা তোমার পরীক্ষা আসতেই পারে গ এবং ঘ নাম্বারে, দুইটা প্রক্রিয়ার মধ্যে তুলনা করো। এইটা রিটেনের জন্য পড়বা, বুঝে বুঝে পড়বা, তাহলেই হবে। আর এইটা একটা ভুয়া পরীক্ষা। ওই যে বললাম, কোনো গ্লুকোজ পুরাইলে কতটুকু শক্তি উৎপন্ন হয়, পোড়ানো, বাইরে পোড়ানো। আর আমরা তো আমাদের শরীরে আলটিমেটলি গ্লুকোজটাকে অক্সিজেনের সাহায্যে পুরায় শক্তি উৎপন্ন করছি, এটাকে বলা হচ্ছে শ্বসন। এই দুটা প্রক্রিয়ার কিভাবে তুলনা হয় আমার মাথায় ধরে না। তারপরও বলা হয়েছে, দেখো শ্বসন হয় কোষের ভিতরে, আগুনে পোড়ানো কি আর কোষের ভিতরে হয়? আমাদের রাস্তাঘাটে এই যে কত শত গাড়ি পুরাই দিল, ওটা দহন প্রক্রিয়া। এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া শ্বসন, আর ওটা ভৌত প্রক্রিয়া ফিজিক্যাল, বাস্তবে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শ্বসনে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওইটাতে কি পরিমাণ, একটা গাড়ি পুরাইলে দেখবা কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। শ্বসনে আর কতটুকু তাপমাত্রা উৎপন্ন হয়? তোমার শরীরটা যে গরম, কারণ তোমার শরীরে শ্বসন হচ্ছে বলে তোমার শরীর একটু গরম। আগুনটা পুরাও না, তোমার চুলার পাশে যাও না, দেখো কত গরম। শ্বসনে তো এনজাইম লাগে, শত শত এনজাইম লাগে, ওখানে কোনো এনজাইম লাগে দেখছো জীবনে আগুনের মধ্যে কেউ এনজাইম ঢালতে? শ্বসনে কি তোমার শরীর থেকে আলো বাইর হয়? শ্বসন প্রক্রিয়াতে তো কোনো আলো উৎপন্ন হয় না। এখানে তুমি আগুনটা জ্বললে চারপাশটা আলোকিত হয়ে যায়, শ্বসনে শক্তি হিসেবে এটিপি উৎপন্ন হয়। এই জায়গায় শক্তি মূলত তাপ শক্তি। শ্বসন ধীরে ধীরে হয়, শক্তি নির্গত হয় ধীরে ধীরে। আর ওখানে আগুন সাই করে তাপ শক্তি বাইর হয়, আলোক শক্তি বাইর হয়, দ্রুত শক্তি নির্গত হয়। এটা একটা হুদাই বিক্রিয়া, জাস্ট বলার জন্য বলছে, তোমাকে আমি খেয়াল করাই দিলাম। বোঝাতে কি পেরেছি? চ্যাপ্টারটা পুরো ভাঁজ করলাম। এখন তোমাদের দুটো কাজ বাকি। একটা হলো তোমাদের গতদিনের পরীক্ষার একটা রেজাল্ট বাকি আছে, যেই রেজাল্টটা আমার হাতে এসে পৌঁছেছে, সেই রেজাল্টটা তো আমি দিব, কিন্তু রেজাল্টের কাগজটা গেল কই? সেই রেজাল্টটা আমি আপলোড করে দিব। এটা হলো 1 নাম্বার কথা। আর 2 নাম্বার যেটা কথা, এই চ্যাপ্টারের উপর মেগা এক্সাম, মেগা পরীক্ষা হবে। 3 দিন সময় দিলাম আমি পড়ার জন্য, ঠিক আছে? পুরো চ্যাপ্টারের উপরে মেগা এক্সাম। গতদিনের পুরস্কারটা আগামীকাল পাবা, আমার হাতে কাগজটা ছিল, তোমাদের রিফাত ভাইয়া কাগজটা সামান্যগত সরায় রাখলো, তো ওই মুহূর্তে নাই। আমি ওকে রেজাল্টটা আমি আপলোড করে দিচ্ছি, কালকে এই পুরস্কার দিয়ে দিব। তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম।
সাদিয়া মিম বা ফারিয়া রবিবার আগে তোমরা রবিবার না, তোমরা শনিবার আগে দিবা শ্বসন মেগা এক্সাম। আগে শ্বসনটা ভালো করে পড়তে হবে, তারপর সোমবার দিব পুরো চ্যাপ্টার। আগের দিনের পুরস্কার পাবা, পুরস্কার নিয়ে কেউ মনে কোনো মালাল রাখিও না, পুরস্কার নিয়ে কোনো সমস্যা নেই। এটা প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও প্লিজ। ওকে, আজকের মধ্যে অল ইন ওয়ান শিটে সব কিছু আপডেট হয়ে যাবে, সবগুলো ক্লাস লিঙ্ক আকারে সাজানো পাবা। ঠিক আছে, ওকে। ফ্রাইডে তো কালকে, হ্যাঁ নেক্সট ফ্রাইডেতে নেওয়ার চিন্তা করব, সেটাই প্ল্যান। ঠিক আছে, আমার 10টার দিকে আমার নিজের একটা পরীক্ষা আছে, আমি এখন তোমাদের ক্লাস শেষ করে সেই পরীক্ষায় বসবো ইনশাআল্লাহ। সাইকেল 4-এর ঘোষণা কাল পরশুর মধ্যেই আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।